চিকিৎসক হিসাবে হ্যাঁ স্যার, চিকিৎসক হিসাবে আমি বলতে চাচ্ছি যে আমার সাধারণ হিসেবে বলছে সেটা হলো এখন পর্যন্ত যেহেতু যে মাধ্যমে শিখতেছে সোলার উপরেই আপনি কিন্তু যে রোগগুলোর ব্যাপার আপনি বলছেন সেটা কিন্তু নট অনলি সোলার আছে, কিন্তু অন্য দুইটা কঠিন মাধ্যম যারা জড়িত হওয়ার পরে এই রোগগুলা পেশেন্টের মধ্যে হয়েছে। এই যে আপনি কার্সিনোজেনিকের কথাটা বললেন, ক্যান্সার মনে করো সোরা প্রভাবিত দায়ীটা হচ্ছে, কিন্তু এর পিছনে যে রিস্ক মাইনমি নেই ইটা এক্সাক্টলি ইটা ধরেন যে এখানে যেহেতু ধ্বংস কি আছে সাইকোটিক কি আছে নতুন প্রজন্ম এরা কিন্তু সেই জিনিসটা বুঝতেছে খুব সময়, কারণ একটা সুন্দর জিনিস পাইছি এই আমি এতক্ষণ এখানে থাকতাম না আছে, আমি যে পূজা পাইছি মনে বেশি যদি হয় তাহলে কে ডোজ হুয়ার কে পড়া বই কি পাইছেন আপনি বইতে তার যার পটেন্সি 30 উপরে নাই সে কি করে ট্রিটমেন্ট করবে আপনি কল্পনা করতে পারছেন না। দেখ আমার খুব খুশি লাগছে, আপনারা অনেক কিছু আমার কাছে শিখতে পারবেন, ধৈর্য ধরে শেখেন। আমার সরি দাদা আমি কিছু আমার জানার জন্যই আমাকে এটা উস্কে দিয়েছেন, আলোচনা উস্কে দিয়েছেন না, এটা না হলে তো হবে না, কারণ এই মাধ্যমে শিক্ষিত থেকে আপনাকে সাথে সাথে তোলার সাথে সাথে সিভিলিটি সাইকোলজি বাদগুলোকে আনতে হবে। স্যার আমি এক্ষুনি আমি যাচ্ছি, হ্যাঁ সিফিলিস সাইকোসিস টিউবারকুলার ডায়াগনোসিসের আলোচনায় যাই, তারপরে আবার ইয়েতে ফিরে আসবো। হ্যাঁ, তো আপনি আমাকে এই কথা তো বলেনি, এক্ষুনি এই পোস্ট অফিস সিন নম্বর কথা বলেননি যে আমাকে এক্ষুনি বলেছেন, ও এক্ষুনি এটা বলবো স্যার, মানে আমি বলছি এটাই যে সাথে সাথে দিলে হবে কি আলোচনা এখন নতুন জেনারেশন মনে করতেছে সোরার থেকেই ক্যান্সার। আচ্ছা না স্যার আমি কিন্তু আলটিমেটলি আসতেছে, কিন্তু এই ক্যান্সারের বিষয়ে যে সোরাই একমাত্র দায়ী না, মেইন দায়িত্ব আরো দুইটা মাইক্রো, এটাকে বলতে স্যার আমি ওইখানে যাব, আমি ওইটুকু বলে এসে তাহলে আমার পক্ষে এই পোস্ট অফিস সিনটা বলা সহজ হয়ে যাবে, অন্যদের অডিয়েন্সদের নেওয়া সহজ হবে। এটাই আমি ঠিক আছে স্যার, ওকে যে তাহলে নতুন জেনারেশনের মধ্যে ভুল করে হয়তো এক জায়গায় যে ওনারা বলবে সাথে তো বলছে সোরাই এটার জন্য দায়ী না, তখন না হয় কি হয়তো দেখা যাবে যে আপনার সঙ্গে বলতে উনি গিয়েছে ভুল বুঝাই দিয়ে গেছে। ঠিক আছে স্যার, আমি যেমন একটা কথা আমার এক লেকচারের একটা কথায় আশিস শঙ্কর ডিএবি স্যারকে আজকে প্রথম দেখলাম, এর আগে কখনো ওনার সাথে আমার দেখা হয়নি, হয়তো ছবিতে অনেক দেখেছি, তো আজকে উনি ওনার যে মূল্যবান সময় আমাদের এখানে অতিবাহিত করছেন এবং তার যে কথাবার্তা এবং তিনি যে সমস্ত কথাগুলো স্যারের আলোচনার জন্য বললেন, সেজন্য আমি এবং আমার হাউজের পক্ষ থেকে ওনাকে অশেষ 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 কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেহেতু স্যার বলে দিয়েছেন যে সোরার পরে বাকিরা সব আসে, স্যার একটা একটুখানি শুরু করেছিলাম, কিন্তু আমি আবার আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মূল আলোচনা হলো না আমি ওইটাই কাল সকালে যাবো, আজকে আমি সাইকোসিসের মধ্যে আমি যাচ্ছি, প্রথম যাচ্ছি সিভিলিসের মধ্যে। আমি একটা কবিতা বলব, আপনারা আমাকে একটু হেল্প করুন, এই কবিতার বিষয়বস্তু কি, কোন মায়াজম ইত্যাদি কাকেও বলতে চাইছেন লেখক, সরি কবি কোন মায়াজমের কথা বলতে চাইছেন। কবিতার নাম সংকল্প, আর কবি কাজী নজরুল ইসলাম। কবিতাটা এইরকম, আমার অত ভালো লেগেছে আমি গোটাটাই আমি অনলাইন থেকে কালেক্ট করে দিয়েছি। থাকবো না গো বদ্ধ ঘরে,
দেখবো এবার জগৎটাকে। এই ভাষাটার মানে শুনলে হবে না, কোন মায়াজনকে বলা হয়েছে সেটা বলতে হবে। এই কথা বলবি না কিন্তু যারা আগে জেনেছে তারা কেউ কথা বলবো না, কারণ সবাইকে সেবার সুযোগ দিতে হবে। থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায়, কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণায়। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তানে, কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গ পানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানি বুঝাই করে সিন্ধু যায়। কেমন জোরে টানলে সাগর উঠলে ওঠে জোয়ার বানা, কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল করে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়। হাউই চড়ে চাইজি থেকে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওকে, পাতাল পেড়ে নাব্য নিচে উঠবো আবার আকাশ করে। বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। কোন মায় না তুই বলবি না, হ্যাঁ সিপিলিটি কার? আচ্ছা এই কথা কি বললেন? সিপিলিটি, আপনি সাইকোটিক, আর কিছু? সিপিলিটি का सूरा আর কিছু? सूरा तो থাকবে सूरा দ্বারা তো সিপিলিটি। আচ্ছা আর কিছু? হ্যাঁ সাইকোটি, আর কিছু? আর কেউ কিছু? তুই কথা বলবি না, শুনে রাখছো বেটা। আর তোমার কে বলছে? স্যার আমি আচ্ছা কেন বলো? টিউবার তো সর্বজনে। আচ্ছা তুমি বসো। এই লোকটার বাড়ি কোথায়? আমাদের দেশের আসানসোলের চুরুলিয়া গ্রামে। সে তুরস্কে কি হচ্ছে, আয়ারল্যান্ডে কি হচ্ছে, চীনে কি হচ্ছে, এত খবরের কি দরকার? কোনো দরকার ছিল না, কিন্তু দরকার তাদের থাকে যার কসমোপলিটান মেন্টালিটি থাকে। This very word cosmopolitan, with this very word we will learn tuberculina, bacillus and drosophila. This word is enough. আর যারা বলেছেন সোরা সিফিলিস তো টিউবারকুলার, সেই জন্য কথাটা অমনি হবে না, সম্পূর্ণ কথা হবে টিউবারকুলার ডায়াসিস। আর এই মেন্টালিটির নাম কসমোপলিটান মেন্টালিটি। এইবার এই লাইন ধরে ঢুকবো আমরা, মেন্টাল কসমোপলিটান কেমন হয়, ফিজিক্যাল কসমোপলিটান কেমন হয়। এই বাচ্চার ক্ষেত্রে এটা আমরা কেমন করে নেবো, বয়স্ক মানুষের ক্ষেত্রে কেমন করে নেবো, কসমোপলিটান মেন্টালিটি, কসমোপলিটান ফিজিক্যাল। আমি কবিতা এই জন্য বলেছি, এই ঘটনার পরে কেউ কোনোদিন টিউবারকুলার ডায়াসিসকে শিখতে হবে না কারো কাছে, আর ভুলবার কোনো উপায় নেই। এই বডি থেকে মাথাটা আলাদা করে দিলেও বলতে থাকবে। স্যার কিছু বলছেন? আপনার ভোকাল থিওরি পড়াশোনা করেছি, হ্যাঁ সেখানে বলা হয়েছে যে শিশুরা সাধারণত যারা সিপিলিটি তারা। স্যার আমি তো একটু পরে আসবো এই কথাতে। আপনি অতীতের কথা, আমি কালকে কি বলবো আজকে আমি জানি না, সেটা আগের কথা বললে হবে না। আপনি তো ওখানে যে না ওটা নেওয়া যাবে না। আপনি এখন বসুন, আপনি আগে শুনুন এই দুদিনের কথা, পরে আপনি সমালোচনা করবেন। কেমন? আমি আমার নিজেরই সমালোচনা করবো, কারণ আমি কালকে কি জানবো, প্রবলেম আমাকে আজকে রাতে ঘুমের মধ্যে কি দেবে, প্রবলেম কালকে বলবো, আমি তো আজকে জানি না। ফলে অতীতের কথা নেওয়া যাবে। কেমন? হ্যাঁ আমি একটা বিশেষ জায়গায় ধীরে ধীরে পৌঁছে গেছি, আমি সেটা আপনাকে বলবো। স্যার স্যার কালকে আলোচনার পরে সব কথা। এবার আমরা দেখি এই কসমোপলিটান ব্যাপারটা আমরা কেমন করে ফিজিক্যাল লেভেলে কাজে লাগাবো, মেন্টাল লেভেলে কেমন হয় এরা, একটা বাচ্চা কসমোপলিটান কেমন করে বুঝবো, এই কি বলে বড়দের ক্ষেত্রে কেমন করে বুঝবো। আবার এই কসমোপলিটানকে আবার আমি কি করে অ্যান্টিরেবিস সিনড্রোমে ঢুকাবো, কেমন করে আমি অ্যান্টিরেবিস সিনড্রোম থেকে বেরিয়ে আসবো, কেমন করে আমি টিউবারকুলার ডায়াসিস নিতে গিয়ে পোস্ট-রেবিস সিনড্রোমে ঢুকে যাবো। আলোচনা কিন্তু ক্রমাগত জটিলের জায়গায় পৌঁছে যাচ্ছে, কিছু করার তো আমার নেই। এই প্যাথি, এই বিজ্ঞান, কেউ একজন বলেছিলেন মহাসমুদ্র, কিন্তু মহাসমুদ্রও কিন্তু বাস্কো ডা গামা তো
ভাস্কো ডা গামা কে আবিষ্কার করে? ভাস্কো ডা গামা তো, হ্যাঁ, কলম্বাস আবিষ্কার করেছিলেন। কিন্তু সমুদ্র যখন সমস্ত নাবিকরা বিদ্রোহ করে ওনাকে বেঁধে রাখলো, তুমি ভুল পথে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ, উনি বললেন দেখো আমি যা বুঝেছি তা আমি করেছি। শেষ পর্যন্ত দেখা গেল কতদিনের মাথায় একটা গাঢ় ভেসে আসছে, তার মানে স্থল বেশি দূরে নয়। So cosmopolitan mentality, Columbus was having cosmopolitan mentality. তাই তো সে খুঁজেছে, এমনকি অন্ধকারে সেই অসীম জলরাশির মধ্যে কিন্তু সে কুল কিন্তু পেয়েছে। ফলে হোমিওপ্যাথি যতই অনন্ত শাস্ত্র হোক, আমরা কুল পাবো না, এটা হতে পারে না, আমি হতে পারবো না। তাহলে আমরা আমরা বুঝে নিলাম এরা হচ্ছে বিশ্ব নাগরিক। এরা না বাংলাদেশি, না ইন্ডিয়ান, না ইউরোপিয়ান, না আমেরিকান, কেউ নয়। এরা মনে করে এই গোটা পৃথিবীর মানুষ আমার ভাই, আমার আত্মীয়। আমার বাড়ির ছাদ হলো গোটা আকাশ, আমার বাড়ির মেঝে হলো গোটা ধরণী। তাই এদের মধ্যে কোনো হীনমন্যতা নেই। এরা কোনো কিছু দিয়ে কাউকে আলাদা করে না, সবাইকে নিজের ভাই ভাবে, আত্মীয় ভাবে। এটা কসমোপলিটান মেন্টালিটির একটা বড় কথা। খোকা আমার প্রেশার ওষুধটা ফুরিয়ে গেছে, তুই একটু এনে দিয়ে যা। খোকা বললো মা আমার এক বন্ধু, আমি তাকে চিনি না, খবর পেলাম ওর মা খুব অসুস্থ, এক্ষুনি হসপিটালে নিতে হবে, ওকে আগে হসপিটালে ভর্তি করবো, তারপর তোমার জন্য ট্যাবলেট নিয়ে নিশ্চয়ই ফিরবো, তুমি নিশ্চিন্ত থাকো, কিন্তু এখন আমি আসতে পারছি না কারণ তোমার থেকে তার অবস্থা খারাপ। বিশ্ব নাগরিকের মানসিক পরিচয়। তোমার জন্য ট্যাবলেট আনবো, কিন্তু তার মায়ের অবস্থা বেশি খারাপ বলে আমি তাকে আগে হসপিটালে ভর্তি করবো। দিস ইজ কসমোপলিটান মেন্টালিটি। আচ্ছা, এ তো গেল হচ্ছে এই বিশ্ব নাগরিকের পরিচয়। কিন্তু যখন সে কি বলে, কোনো মানুষ এমনি বলেন দাদু দেখুন তো আমার খুব শরীর খারাপ করেছে। কবে থেকে? আমি 3 দিন আগে গেছিলাম ইয়েতে, কি বলে, ও দেশে রাজস্থানে গেছিলাম, ওখানে একটা তীর্থক্ষেত্রে তীর্থ করতে। তো এত পথ তো অসুস্থ হয়ে পড়েছি। আপনি দেখলেন ইত্যাদি একটা ওষুধ দিয়ে দিন। আপনি কোনো জিজ্ঞেস করলেন না আচ্ছা এর আগে কবে কোথায় গেছিলেন? আচ্ছা গত বছর তো অন্য জায়গায় অমুক জায়গায় গেছিলাম। তার আগে কোথায় গেছিলেন? আমরা প্রতি বছরই একটু বেড়াতে যাই। তো এই ব্যাপারে আপনার বাড়ির লোকেরা কেউ কিছু বলে না? বলো বাড়ির লোকের ছড়াই কেয়ার করি, যেটা ওটা আমার নেশা। লোকেদের অনেক নেশা থাকে, আমার নেশা ঘোরা। এত ঘোরা কি আছে? সবই তো সে আপনি বুঝবেন না। আপনি তো এখানে ডাক্তারি করেন, বাইরে যে কি আনন্দ আছে, কত মানুষের কত দুঃখ, কত সুখ, কত আনন্দ, তারা কেমন করে বেঁচে আছে, এগুলি না জানলে পৃথিবীতে এসে কি করলাম? ও কিন্তু আপনাকে বুঝিয়ে দিল ওর ভাষায়। He or she is having predominant cosmopolitan mentality. ফলে আপনাকে কিছু করতে হবে না, আপনি ওর সঙ্গে গল্প জমাবেন। ডাক্তার হওয়ার বাইরে অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ডাক্তার তিনি যে মানুষের সঙ্গে আত্মীয়ের মতো মিশেন। আর যিনি কি আছে বলেন, উনি ডাক্তার, আপনি না। ডাক্তারে গিয়ে কিন্তু হোমিওপ্যাথি করা যায় না। হোমিওপ্যাথি করতে গেলে তার আপনজন হতে হয়। একটু বলুন না কি দেখে এলেন, আরে সে কি আনন্দ, খিদেও পাবে না আপনার, জানেন? তার প্রিডমিনেন্ট কসমোপলিটান মেন্টালিটি। এবার কথা হলো এখানে তো একটা ড্রাগ নেই, কসমোপলিটান 50, কসমোপলিটান 30, এরকম তো ড্রাগ নেই। এটা কিন্তু টিউবারকুলার ডায়াগনোসিস, অনেক ড্রাগ আছে। তার মধ্যে বিশেষ 3টে গুরুত্বপূর্ণ ড্রাগকে চয়েস করা হয়েছে। বিভিন্ন ড্রাগ ইউজ করেও তার থেকে ভালো কিছু ওরকম ফ্রুটফুল কিছু পাওয়া যায়নি, তাই আমি 3টে ড্রাগে দাঁড়িয়ে আছি। অন্যগুলো আপনারাও ট্রাই করুন, যদি না পান তখন আপনারা আমার কথা, কিন্তু আমার কথা ব্লাইন্ডলি করতে হবে না, আপনারা নিজে করে ঠকুন। তারপরে এবার কথা হচ্ছে একটা বাচ্চার কাছে আপনি কসমোপলিটান মেন্টালিটি, যিনি বলেছিলেন এর মধ্যে সিফিলিস রয়েছে, এর মধ্যে সোরাও রয়েছে, ভীষণ সত্য কথা। কারণ সিফিলিস বাচ্চা কেমন হয়, এবারে সব মায়াজম পরিবার এসে বলবে, কিছু করার নেই, আলো কথায় কথা বাড়ে, দুজনে বাড়ে পেট। এই আইডিয়াটা আমরা সিফিলিস মায়াজমের মধ্যে কেমন করে পাই? কেন সিফিলিস বাচ্চা মনে করে আমার, মানে ও তো বুঝে না, বলতেও পারে না, আমার মা তো এইরকমই দেখতে, একজন মহিলা। ও ভাবে ছোট্ট বাচ্চা, কিন্তু ওর কথা আপনাকে বুঝে নিতে হবে। কেন এমন করে বললাম না, মা ওকে বলে নিয়ে দুধ দিয়েছিল, তো বাচ্চা খুশি, দুধ খাওয়া হয়ে গেছে। আর একজন মহিলা বললো এসো, চলে গেল।
ঘুরতে চলে গেল ওকে নিয়ে। তো ঘুরছে ঘুরছে মায়ের মুখটা টান টান করছে, কারণ কি দুধ জমেছে, বাচ্চার দেখা নেই। এবার খুঁজছে বাচ্চা নিয়ে কোথায় গেল, বলো তোমার বাচ্চা তো আরেকজন নিয়ে গেছে, বললো ওর মার কাছে দিয়ে দেবো। হাই রে, অত খিদে পেয়েছে। অনেকক্ষণ পরে বাচ্চা নিয়ে একজন এসে বলল, এই যে আপনার বাচ্চা। আরে আপনার কি রকম, আমার খিদে পেয়েছে। বললো কোথায় খিদে পেয়েছে, দেখুন আমার বাচ্চা আসছে। বলতো কোনো পেটটা পড়ে গেছে, আপনার বাচ্চাটা বাড়িতে আসতেই চাইছিল না। তার মানে ও মনে করে ওটা আমার মা, এটাও তো মায়ের মতো দেখতে, শুধু মাকেই চাই না, এমন নয় সুরলির বাচ্চা। আবার অন্যদিকে ঘুরতে গিয়ে আনন্দ পাওয়াটা, কোথায় কোথায় ঘুরেছে, এটা আবার এই ঘোড়া, ভয়রস্যু রয়াকার, ভয়রস্যু ঘোড়া রয়াকার, হ্যাঁ, এই ঘোড়া এই ঘুরে ঘুরে এই ঘুরে ঘুরে আসে ঘোড়া। এই ঘোড়া শব্দটা অ্যাকচুয়ালি কসমোপলিটান টিউবারকুলার ডায়াবেটিসের অন্যতম একটি লক্ষণ, ঘোড়া। কিরকম, বাচ্চা ঘুরছে, পেট পড়ে গেছে কিন্তু বাচ্চার কোনো কান্না নেই, ঘুরছে ঘুরছে ঘুরছে, এটা কসমোপলিটান মেন্টালিটি। আবার অন্যদিকে ওটা সিমেটিক মায়াজম। কেন সিমেটিক মায়াজম? মা, বাস মা, মা খেতে দিলেও খাচ্ছে, অন্য কারো মা খেতে দিলেও খাচ্ছে, ও মায়ের কাছে শুলেও ঘুম আসছে, ও তার দাদিমা তার কাছে শুলেও ঘুম আসছে, নানিমা তার কাছে শুলেও ঘুম আসছে, ওর কাকিমা তার কাছে শুলেও ঘুম আসছে, ওর জেনে সবই তো। আরে মা তো বটে, ওইরকমই তো দেখতে, ওর অত মাথা ব্যথা নেই। কারণ এই সেন্সেশন আমার, এটাই আমার মা, মা ছাড়া হবে না। বা ওর কাছে তুই এখন হাত পাতজন যাবে না, ও মা ছাড়া কারো কাছে যাবে না। এই আইডিয়াটা কিন্তু সাইকোটিক মায়াজম। আর কেউ হলেই হবে, ব্যাস চলে গেল। এই ব্যাপারটা করতে গেছে না, সিমেটিক মায়াজমটা কি না ডিস্ট্রাকটিভ। ব্রেনের এই অংশটা, এই আপন পথ, নিজের বাবা মা, এই ব্যাপারগুলি, এই যে নিউক্লিয়াস থেকে এই ব্যাপারটা আসে। হ্যাঁ, তোকে দেখলাম সেদিন মেয়েটার সঙ্গে চাইতে পারে, এই মেয়েটা, আরে সবই তো মেয়ে। একজন প্রেমিকা ওকে বলছে, শোনো এরপরে যদি তুমি এরকম করো আমি তোমাকে কিন্তু আর ফোন করবো না। বললো তুমি একটা মেয়ের সাথে দুনিয়ায় মেয়ে নেই, বলবো না আরো তো আছে। আমি কিন্তু গল্প বললাম না, আমি পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো ও বান্ধবীকে বলছে মেয়েটা, শুনলি ও আমাকে ভালোবাসতে বলছিস তুই? ও মনে করে আরে ভাই ও তুমি মেয়ে, আর কত মেয়ে আছে। কেন সিম্পলিস্টিক মায়াজম এই আইডিয়াটাকে, ঠিকই আছে মা, ও কাকিমাও মা, জেঠিমাও মা, দাদিমাও মা, নানিমাও মা, তো ভাই ঠিকই আছে। কিন্তু সাইকোটিক মায়াজম যেখানে প্রিডমিনেন্ট, না মাকেই লাগবে, আমার মা কোথায়, মাকে এনে দাও। আবার দেখুন পোস্ট বেবি সিনড্রোম। সাদিকুল আছিস? কই তুই, কই তুই কই? ওই ছেলেটা চলে এসছে বলে ওর মেয়েটা, ছোট বাচ্চা মেয়েটা কাঁদছে। তো বিভিন্ন ডাক্তারকে ফোন করেছে, কি দেবো? এক ডাক্তার বলেছে ওকে আর্সেনিক দাও, এক ডাক্তার বলেছেন না তখন ছোট ছোট ডাক্তার নন রেসপেক্টেড ওয়ান, কেউ বলেছে কার্সিনোসিন দাও, কেউ বলেছে আর্সেনিক দাও, কেউ বলেছে ইংলিশে। ও কোনোটাই দেয়নি। তারপরে একজন কাউকে জিজ্ঞেস করেছে, সে বলেছে ওকে হাইড্রোকুইনোন। কে বলেছে তোকে? যাই আচ্ছা, তো বললো হাইড্রোকুইনোন। এবার আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন কেন আপনার ছাত্র বললো, ছাত্র বলেছে না আমি বলি, কেন হাইড্রোকুইনোন? ওর বাচ্চা ওর বাবা কাছে নেই, কাঁদছে। তো জাহিদ সাহেব আপনি ছিলেন না, এই ঘরে ছিলেন না তখন? আমার দুর্ভাগ্য। আচ্ছা, তো কেন হাইড্রোকুইনোন? আমি আজকে এই প্রসঙ্গটা একটু ছেড়ে রাখি, স্যার কাল সকালে আসতে পারবেন না, ফলে আমাকে প্রসঙ্গে এসে গেছে। কি বললাম? প্রথমে বললাম মা নেই, দাদিমা তো আছে, নানিমা তো আছে, এই একটা মায়াজম বলে। আর একটা মায়াজম মাকেই চাই, মা ছাড়া হবেই না, ঘুমোবেই না, কাঁদবে। তার বাচ্চা কেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল? হাইড্রোকুইনোনকে কিসের সিন্ডিকেশন ছিল, কি লেখা আছে বইতে? যা লেখা আছে তাতে। আর যা হোক, ওর বাচ্চাকে হাইড্রোকুইনোন কি ঘুম পাড়ানো যেত না? ও আমার সঙ্গে খেতে বসেছে, স্যার আমার বাচ্চাটা কাঁদছে, আপনি তো দেখছেন না। খেতে খেতে আবার ফোন করলো, বলে আমার বাচ্চা ঘুমিয়ে গেছে। সো ম্যাজিক, ইজ ইট ম্যাজিক অর নট? হাইড্রোকুইনোনের বাবা চলে গেছে, কাঁদছে, কোন বই লেখা আছে? Nobody mentioned this. I am lucky enough that God has gifted me this very valuable gift. Actually, ওকে কুকুর কামড়েছে।
স্যার আমি এই আইডিয়ায় পৌঁছেছি, ওকে না হোক ওর বাবাকে কামড়েছিল, ওর বাবাকে না হোক ওর দাদাকে কামড়েছিল, জানে না ও, কিন্তু কোনো মেডিসিন কাজ করছে না। যেখানে বলবে ডাক্তারবাবুরা, মডার্ন সায়েন্স বলবে শুনুন আর কিছুই করার নেই, নিয়ে যান বাড়িতে, নিয়ে যদি কিছু পারেন যত্ন করুন, খাওয়ান, যা খুশি করুন। আমি একটা পয়েন্টে লিখে দিয়েছি, যখন সব প্যাথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সবাই হাত তুলে দেবে, পারলাম না ভাই। আপনি বলবেন কেউ পারেনি তো কি হয়েছে, আমি তো আছি। সবাই যখন বলবে পারেনি, এ কথার মানে হলো কেউ মেডিসিনে পৌঁছাতে পারেনি, কারণ বইতে লেখা নেই পোস্ট রেভিস সিনড্রোম কি করতে পারে আর কি করতে পারে না, ওটা আমার লেখা থেকেই বলতে হবে। নো বডি টিল টুডে মেনশন দিস। সো আমার লেখাটাই শেষ কথা। হাইড্রোফোবিনাম, হোয়াট ক্যান ডু, হোয়াট কান্ট ডু। তো মন দিয়ে শুনুন দুদিনের আলোচনা। হয়তো কাল আমি যা বলবো, যে আমার কাছে তথ্য আছে তার থেকে কাল হয়তো বেশি কিছু বলবো। তাহলে ও এখনো বসে আছে, আমি ভিন্ন মাত্র এরা ফোন করবে, ওকে জানবেন বাইরে গিয়ে সত্যি কি তোমার বাচ্চা ঘুমিয়ে গেছিল কাঁদতে কাঁদতে। তো ওই তো কেউ বলেছেন ইগনেশিয়া, কেউ বলেছেন আর্সেনিক, কেউ বলেছেন কার্সিনোসিন। কার্সিনোসিন একটাই রূপ আছে, তাই তো কমন স্যার? Yes sir. Invades from absence of father. So কেট একটা লিখে দিয়েছেন, আপনারা একটু পড়ে প্লিজ দেখুন। উনি ইনসেন বলেছেন আমাদেরকে, গালাগালি করে বলেছেন এটা পাগল। কোথায় বলেছেন? ইয়েস, খুঁজুন 20 নম্বর পেজে বড় করে লেখা আছে ইনসেন, ইজ ইনসেন। 20 নম্বর দেখুন কি লেখা আছে, হি হু কনসিডারস ডিজিজ রিজাল্টস টু বি দ্য ডিজিজ ইটসেলফ। এই পেপারটা সব সময় কাছে রাখবেন। আমি যা কিছু বলবো এখানেই বলবো আপনাকে, কারণ এগুলো ওখান থেকে টোকা মার। 20 নম্বর পেজে মাঝামাঝি আছে, হি হু কনসিডারস ডিজিজ রিজাল্টস to be the disease itself and expects to do away with this as disease is insane. উন্মাদ। যারা মনে করে এই ডিজিজ রেজাল্ট মানে রোগ লক্ষণগুলি to be the disease এটাই অসুখ and expect to do away with this, এ নিয়ে কিছু করতে চায় ডিজিজ হিসাবে বিচার করে, তারা বদ্ধ পাগল। আমি যদি বলতাম আপনার রেড়ে করে উঠতেন, কিন্তু কেন বলেছেন? সো ঋষি কেন কোন কথা, সেই ডাক্তারবাবু আমাদেরকে পাগল বলে গালাগালি করেছেন। আমরা যা করি সে পাগলামি করি, হোমিওপ্যাথির নামে হোমিওপ্যাথির পাগলামি করি। আমরা মনে করি এর জ্বরের এই লক্ষণগুলি, এটাই জ্বর। জ্বরটা কেন হলো আমরা খোঁজ নেই না। আমরা ওষুধ, যেই জ্বর নিয়ে কেউ আসলো, আপনার আমি যা করতাম, রুগী এসে জ্বর নিয়ে কি করে হলো এক্সাইটিং কজ, কি করলে বাড়ছে, কি করে কমছে, মেনটেনিং কজ, এরপর হচ্ছে কি খেয়েছেন, কি খাচ্ছেন, কি ভালো লাগছে, আমার এখন ইয়ে করতে ইচ্ছা করছে, কি বললাম নাম, ওই বিশেষ করে লবণ দিয়ে মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে, ডিজায়ার ভার্সন। তারপর হচ্ছে কি করলে বাড়ছে, কি করে কমছে, মডালিটিস। তারপর হচ্ছে আর কি হচ্ছে, আমার ডাক্তারবাবু আমি যখন উঠে বসছি মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আচ্ছা কনকমিটেন্স, সব কিছু নিয়ে যা বেসে গেল। রুগী বললো হ্যাঁ ভালো আছি, তবে কাজে যাইনি। সো আপনি কি করলেন? আপনি যা করলেন ইনস্যান, দিস ইজ ইনস্যানিটি, নাথিং। আমি আপনাদেরকে বলিনি, আমি আমাকে বলেছি, আমিও এই কাজই করতাম। আমিও ছিলাম একটা বদ্ধ পাগল। আমি খুব করে ওপরালাকে ডেকেছি, তুমি সেই ডাক্তারি পড়ালে অথচ রুগী ভালো হলো না, কেনই ডাক্তারি পড়াবে? আমি তার সঙ্গে কৈফিয়ত করেছি, হয়তো তাই আমাকে সে গিফট দিয়েছে। আমি নিজেকে এরকম ভাবতাম, খুব হীনমন্যতায় ভুগতাম। এতদিন ধরে পড়লাম, দেশের সেরা কলেজে পড়লাম, সেরা টিচারদের কাছে পড়লাম, এত শ্রম দিলাম। আমার সহপাঠীরা যখন পড়তো না বা ক্লাসে স্যার আসেননি, কেউ নেই বলে, আমি নিজেই যেতাম ডাকতে, হয়তো বা কাউকে দুজনকে ডেকে এনে ক্লাস করাতাম। আর বাকি সময়টা আমার বিগ সফরে এই বইগুলো থাকতো, ওইগুলোই পড়তাম। আর আমি যাদের সময় পড়েছি ওরা আমার ছেলের বয়স, আমি একটু বেশি বয়সে পড়তে গেছি, কারণ উপরওয়ালা আমাকে একটু অ্যালাউ করেনি ডাক্তার করবার জন্য, চেষ্টা করেছিল বিগড়ে দিতে, কিন্তু আমি ছাড়িনি, ডাক্তারই আমাকে পড়তেই হবে। তো শেষ পর্যন্ত সেজন্য আমার কাছে হেরে গেছিল, আমি জিতে গেছিলাম। হেরে গেছে সে অনেকবার আমার কাছে, আমি বারবারই জিতে গেছি। আজ তো আমি নিশ্চয়ই চাইবো না আমার মতো পাগল আপনারা হন, অন্তত কেন সাহেবের এই গালাগালিটা আপনাদের গায়ে লাগুক।
তো আমরা খুঁজবো এলে এই জ্বরটা আজ হয়েছে, এর আগে কবে হয়েছিল? মায়ের কাছে শুনেছি আমি একটু জ্বরেই ভুগতাম, আর কিছু বলতে পারবেন? আর শুনেছি মা নাকি খুব অসুস্থ ছিলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, এর বেশি কিছু বলতে পারবো না। এছাড়া শুনেছি একবার হুপিং কাশি হয়েছে, আর কিছু। আর একবার টাইফয়েড হয়েছিল, মরার মতো হয়ে গেছিলাম, বাড়িতে কান্নাকাটি পড়ে গেছিল। আর কিছু হাম হয়েছিল ভয়ঙ্কর। বাকি কি আছে? বলুন না, একবার পড়াতে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল, আমার নাকি শরীরটা নীল হয়ে গেছিল। বাকি রইল কি? একটাই বাকি রইল। আমাদের দেশে ভালোর একটা রেকর্ড আছে, তা বলছে অনেক কিছু অসুখ হয়েছে। তখন সহকর্মী বলছে ওনাকে একটা ত্রিশূল বেঁধে দাও। বললো কেন? বলে যাতে বজ্রপাত না হয়। তোমার যা অসুখ হয়েছে তোমার আর বড় বড় সুযোগ নেই, বজ্রপাত হলে বলতে পারো। তো যেসব ক্ষেত্রে কোনো শিশু, কোনো মানুষ পৃথিবীতে আসার পর এতগুলো ইনফেকশন দিয়ে যে পর ঢুকছে, এটাও পোস্ট রেবিস সিনড্রোম। এই মানুষটি যদি বলে আমি ঘুরতে ভালোবাসি, then also you never prescribe anti-tuberculosis drug, you must prescribe hydrophobia. অবশ্যই সিএম পটেন্সি ফার্স্ট, কিন্তু আপনার কাছে রেখে দিতে হবে 01, 02, 1 থেকে 30 পর্যন্ত, ওদিকে 200 থেকে সিএম পর্যন্ত। যদি ওষুধ খাওয়ার পর ফিজিক্যালি কোনো অ্যাগ্রাভেশন হয়, সেন্সিবল পটেন্সিতে যাবেন আপনি 200 থেকে। যদি মেন্টাল অ্যাগ্রাভেশন হয়, মানে কিরকম, ভীষণ লেগে যাচ্ছে, ভীষণ কামড়ে দিচ্ছে, থুতু ফেলছে, বা বড় মানুষ কথায় কথা ছুঁড়ে ফেলছে, এমন ছিল না, দেন ইউ মাস্ট স্টার্ট উইথ 0/1। সেই মেন্টাল সিমটমের অ্যাগ্রাভেশন হলে 50 মিলিসিমেন, ফিজিক্যাল সিমটম অ্যাগ্রাভেশন হলে। তাহলে আমরা দেখলাম একটি বাচ্চাকে দিয়ে 3টে মায়ের, একটি বাচ্চার যাত্রার সঙ্গে চলে যাচ্ছে, ওসব কিছু মানছে না। মা হলেও চলবে, যে কেউ হলে চলবে, সিভিলিং মায়ের বিডমিনা না। আর এক দুটি বাচ্চা মা ছাড়া যাবেই না কারো কাছে, খাবেই না কারো কাছে। আমি এমন একটা কথা জানি, একটা ছোট বাচ্চা, একটু বড় বাচ্চা, মানে এই 17 বছর বয়স, তো বাড়ি থেকে ওর মা গেছে একটা জরুরি কাজে, ওর মায়ের মা খুব অসুস্থ, তো বললো তোমার বাচ্চা দেখো কিছু খাচ্ছে না সারাদিন, বলছে মা এলে খাবো, আমার খিদে পাইনি, আমি রাতে বাড়ি যাই তবে আমার ছেলে খায়। এটা একটা বাচ্চা, এর সাইকোটিক বিডমিনেন্স। আবার অন্যদিকে মা হোক যে হোক শুধু ঘুরতে চায়, কসমোপলিটান মেন্টালিটি। আবার সেই একটা বাচ্চা যে মায়ের পেটে থাকাকালীন মাকে ভুগিয়েছে আর ভোগায়নি, কিন্তু পৃথিবীতে আসার পর থেকে একের পর এক অসুখ হয়ে গেছে। শুধু তাই না, আজ যে আপনার কাছে 35 বছর বয়সে পৌঁছেছে, এই মানুষটি আজও ঠিকঠাক ভালো নেই। বাড়ির লোক বিয়ে দেওয়ার কত চেষ্টা করছে, ও বলছে কিছু বিয়েতে রাজি হয় না। জিজ্ঞেস করে জানা গেল, স্যার বিয়েটা কি জন্য করবো আপনি বলুন? আমি তো শরীরকে দিক দিয়ে আমার মনে হয় না আমার অপোজিট পার্টনারের কোনো দরকার আছে, তাই আমি বিয়ে করছি না। শুধু আর একজনকে কেন আমি কষ্ট দেবো, তাই জন্য আমি বিয়ে করছি না। এরা আমার পিছনে লেগেছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তাহলে এই মানুষটির মধ্যে যাই সিমটম থাক, ওষুধ কিন্তু হাইড্রোফোবিয়া, কারণ এটা পোস্ট রেবিস সিনড্রোম। আমি বলেছি, মানে আমি পেয়েছি, পোস্ট রেবিস সিনড্রোম যাদের মধ্যে প্রকট, তারাই কেবল পৃথিবীতে আসার আগে থেকে মাকে অসুস্থ করে। কেউ আমার অসুস্থ করেনি, কিন্তু বাইরে এসে নিজে অসুস্থ থেকে সব দিন সব সময়। আজ এটা তো কালোটা, কারণ তো পশুটা। টিউবারকুলার ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু স্যাররা কথা উল্লেখ করেছেন, এই বাচ্চাগুলো প্রবলেমেটিক চাইল্ড, এরা খুব ভোগায়, এরা লেখাপড়া করতে পারে দেওয়া হয়, এর মাথায় কিছু নেই স্যার, এর লেখাপড়া হচ্ছে না, বা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, কি করবো বলুন? কতজন কত কথা এসে বলে, কবে থেকে এরকম? স্যার কি বলবো, আমার বিয়েটা এভাবেই হয়েছে, ওর বাবার বিরাট সম্পত্তি ছিল, আমার বাবা মা কিছু দেখলো না, ওর বাবা কিন্তু সরল সিধা মানুষ, কোনো সাথে পাশে থাকে না, এই বাচ্চাটা হয়েছে ওইরকমই সরল সিধা, লেখাপড়া দিকে নজর নেই, লোকজন আসলে লুকিয়ে যায়, ব্যাস ডাক্তার ততক্ষণে হাত রেডি করে ফেলেছে ব্রাইট টাকা বার করবে, কিন্তু একবারও ডাক্তারবাবু খোঁজ দিল না। ওর বাবাও এরকম, দিস ইজ কনজেনিটাল অ্যানোমালি। দেখলেন তো, তাহলে কেন গালাগালি করেছিলেন? আমরা তো ওটাই দেখে ব্রাইট টাকার সঙ্গে সঙ্গে ও লেখা হয়ে গেছে ব্রাইট টাকা, শুধু খাওয়া তো বাকি ভাবতেছে, বোকা তো, লেখাপড়া শেখে না, দিয়ে থাকে। কিন্তু একবারও জিজ্ঞেস করা হলো না এইরকম সিমটম আর কার ছিল, আপনার গোষ্ঠী ওর বাবার গোষ্ঠী? বাবাই, আমি শ্বশুরকেও দেখেছি, এরা সবাই খুব সরল ছিল, জানেন, এরা কোনো ত্যাগ জানে না,
আপনি যা বলবেন তাই বিশ্বাস করে নেবেন। এই এক যারা আমার ছেলেটাও যে কেন এমন হলো, কি দিলে আমাকে, আপনাকে উত্তর দিতে যাবেন না, কিছু হয়নি, কারণ আপনার ছেলেকে আমি ভ্যারাইটি কাপ দিচ্ছি না। তাহলে কি দেবেন ভাবুন, ওর মা কি একজন ডাক্তার, আমি বিয়ে ডাক্তার, আপনার 1 বছর আগে পাস করেছে, তো বলতেই পারে আপনি স্যার ভ্যারাইটি কাপ দেবেন। আমি সিএম পর্যন্ত খাইয়ে দিয়েছি জানেন, কারণ ওনাকে শিখিয়েছিলেন যে গুরু, তিনি ভ্যারাইটি কাপই জানতেন। তিনি জানতেন না জন্মগত সমস্যা নিয়ে আসে কারা, কোন মায়াজন প্রকট হলে জন্মগত সমস্যা নিয়ে আসে, না কোনো বইতে লেখা নেই, ওনার গুরু কোথায় পাবে? সেই জন্যই না ঋষিরা আমাদেরকে আলো দিয়েছেন, কিন্তু গরিবতে ঠেলে দিয়েছেন বলে আমার বিশ্বাস। আপনারা এই ওষুধটা শিখবেন না, একটা তৃপ্তি নিয়ে বুকে একটা বল নিয়ে প্রেসক্রিপশন করবেন, যার বলে দিচ্ছেই হবে, আমি জানি তার নয়তো পরশু। আর শুনে রাখুন, আপনি বিয়ে করবার আগে আমাকে জেনে নেবেন আমার কাছ থেকে কবে আপনার বিয়ে হবে। আপনি বিয়ে করবেন না, আমি বলে দেবো কবে বিয়ে করবেন, না হলে আপনার বাচ্চারা এই হতে যাচ্ছে, কি হবে স্যার, ইত্যাদি ইত্যাদি। আপনাকে এত ভাবতে হবে পিছনে গিয়ে, ফলে যার বিয়ে হয়নি তার বাচ্চা কি হবে সেটা আপনি আগাম বলতে পারবেন। আপনি কবে অসুস্থ হবেন ওটাও আগাম বলতে পারবেন। কখনো রোগীরা এসে বলে পেশেন্ট পার্টি, আপনি কি জ্যোতিষী নাকি? আমি বলি জ্যোতিষী শিখতে হয় না, পড়াশোনা করে জ্যোতিষী হয়। কেন? যা বলা হয়েছিল তাই মিলে গেছে, কথা শোনেনি, ট্রিটমেন্ট করেনি, বাচ্চাটা কনজেনিটাল অ্যানোমালি নিয়ে জন্মেছে। সেই জন্য বলছি ওরা যতটুকু আমাকে দিয়েছে সঠিক দিয়েছে। সেই পৃথিবীর যত শান্তি অর্গানে লেখা আছে, ফিলোসফিতে লেখা আছে স্যার যে ডাকাত, গুন্ডা, বদমাস এরা হচ্ছে সব সাইকোটিক মায়ের স্যার, লেখা তো আছে। কিন্তু স্যার যদি পূর্বপুরুষ ওই ডাকাত হয়ে থাকে তাহলে কিন্তু পোস্ট ট্রমাটিক সিনড্রোম, অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে কিছু হবে না স্যার। এবং আপনারা এটাও দেখেছেন ওষুধ ঠিকঠাক অর্গান মেনে ফিলোসফি মেনে দেওয়া হয়েছে, কাজ হয়নি। তাই খুব আফসোস ছিল, অনেক কষ্ট করে ডাক্তারি পড়েছি, অনেক পরিশ্রম করে ডাক্তারি পড়েছি, অনেক অভাবের মধ্যে ডাক্তারি পড়েছি। আমি বিয়ের পরে ডাক্তারি পড়েছি, খেয়ে না খেয়ে দিন গেছে। তো উপরালকে বলতাম তুমি যে ডাক্তারি করলে তোর রোগ ভালো হয় না কেন? ভালো কাকে বলে সে আমি জানতাম। রোগী বললো জ্বর ভালো হয়েছে, সেটাতে আমি বুঝে যাবো ভালো হয়েছে, এটা আমি জানতাম যে এটা এক ধরনের আমি ঠকিয়েছি, কিন্তু করবো না, বই তো দই লেখা আছে। কিন্তু বইতে লেখা নেই এই ঘটনা যদি কনজেনিটালি থেকে থাকে, মানে আগের পুরুষে সে মায়ের দিকে হোক বাবার দিকে হোক, ইউ মাস্ট হ্যাভ টু প্রেসক্রাইব হাইড্রোকোনিন। এই ছোট্ট কথাটা আগে শুনুন, কিন্তু যদি কনজেনিটাল না থাকে তার স্বভাব আমি জীবনে খাই। জ্বর কাকে বলে জানি না, জানেন আমি বাড়িতে তো পাস, তো মহিলারা কখন বলেন এত কাজ আর সহ্য হয় না, ওগুলোকে বলি যত দাও দুদিন তো শুয়ে তো থাকি, জীবনে কিছু হয়নি। তারপর এই তো 1 বছর আগে ধরা পড়েছে আমার জরায়ুতে একটা টিউমার আছে, সে টিউমার কত বয়স 56 বছর 3 মাস। এর বেলাতে কিন্তু পোস্ট ট্রমাটিক সিনড্রোম প্রকট নয়। তাই জন্য প্রথম এতদিন পর্যন্ত একটা ট্যাবলেট তার মুখে পড়েনি, জীবনে কোনো অসুখ হয়। আর এই বয়সে দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আমরা ওই একটা দিকে সরিয়ে দেব। এবার আমরা আসবো সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা সিফিলিসের কথা একটু তো কি বলেছিলাম, বাচ্চারা এমন। সাইকেলের ক্ষেত্রে বাচ্চা বললাম শুধু ও নিজের মাকে নিয়েই খাবে। টিউবারকুলার ক্ষেত্রে বললাম ওই বাচ্চাটাই আবার সঙ্গে গুলি বেড়াচ্ছে কিনা, ও খুশি অ্যামিউজমেন্টে যাওয়ার পর, যেখানে 9 ভার্সন লেখা আছে, ওটার দুটো ট্যাগের কথা, একটা হচ্ছে লেগেসিস আর একটা হচ্ছে দুটোই ট্যাগ আছে, আর কিছু উল্লেখ নেই। কিন্তু আমরা দেখলাম অ্যামিউজমেন্টে যাওয়ার পরে হাইড্রোফোমিনাম কি করে, সেই জন্য আমরা ডাক্তারবাবুরা কি করতে পারি, বইতে যা লেখা আছে তাই করবো। পাইলোমেসিকাম, লেগেসিস এর একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, দিয়েছি পয়েন্ট মেনে, কিছু হয়নি। এবার কি করবো, হোমিওপ্যাথি এই তো বলবো। মিঠা এতটা বছর কাটালাম, সত্যি সত্যি কান্না পেত
রুগীরা ভালো নেই, এত কষ্ট করলাম, পড়াশোনা করলাম তার জন্য, এত সময় কেন রুগী ভালো নেই? এ তো দুঃখের, এ তো লজ্জা। কাউকে তো বলা তো যায় না, নিজেকে উপলব্ধি করা যায় কি কোন ডাক্তার। কিন্তু ঋষিকুল কিন্তু আমাদেরকে অন্ধকারে রেখে দিয়ে চলে গেছে। এই পাইবারমাসিকা পরবর্তীকালে অনেক সাহায্য করছে, কিন্তু হাইড্রোফোবিয়া তো নেই। সেখানে থেকে কথা লেখা নেই যে এইরকম ঘুরতে ভালোবাসছে, শুধু ও নয়, ওর বাপ মাও ছিল এইরকম, ওদের ঘরে হাড়ি চলে না, ঘুরতে বেরিয়ে গেল টাকা ধার করে, ও তারই বাচ্চা, ও ঘুরতে চায়। আচ্ছা, এটা গেল হচ্ছে মেন্টাল কসমোপলিটান। ফিজিক্যাল স্যার ওই শ্বাসকষ্টটা জানেন প্রতি বছর শীতের শুরুতে আর শীতের শেষে গরমের শুরুতে হয়। এই জবে থেকে জন্মেছে দুনিয়ায়, তবে থেকে ঘুরে ঘুরে ওই সময়টা, ঘুরে ঘুরে ওই সময়টা, ঘুরে ঘুরে ওই সময়টা। কেন তোমার বললাম ঘুরে ঘুরে? না, ও তো ঘুরেই আসে, ও তো থাকে না, আবার ঠিক হয়ে যাবে, আবার পরের বছর শীতের শুরুতে এই এক ঘোরা। ওদিকে ঘুরতে বেরিয়েছিল ওই এক ঘোরা। আর একটা হলো ব্যথাটা এখানে ছিল, সেখান থেকে গেল এখানে, সেখান থেকে গেল এখানে, তারপরে গেল এখানে, তারপরে গেল এখানে, এই শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। স্যার মজা করে হয়তো জিজ্ঞেস করলেন, ও শুধু কি ওই ব্যথা ঘুরছে না আপনিও ঘোরেন? ঘুরতে তো ভালোই লাগে স্যার, পয়সা করে যেতে পারি না, পয়সা যদি কোনোদিন হবে আমি কিন্তু বলতে পারি আপনাকে আমি ঘুরেই বেড়াবো। ওর যতই ব্যথা থাকুক, ব্যথা খাবো, ব্যথা সঙ্গে নেবো, ঘুরতে চলে যাবো। তাহলে ফিজিক্যাল কসমোপলিটান, মেন্টাল কসমোপলিটান মিলেমিশে একা। কিন্তু আচ্ছা, এই অসুখটা আর কার ছিল? আপনার খানদানে, বাপের খানদান, মায়ের খানদান, সে ভালো বলতে পারবো না, বাপ মায়ের কথা আমি জানি না। তবে আমার দাদির কিন্তু ভীষণ ব্যথাবিষ ছিল। দাদি কিন্তু শেষকালে ব্যথাবিষেই বিছনায় পড়ে মারা গেছে। দাদি, আমি তো বেশ বড় হয়েছি, দাদি বলতেন, আচ্ছা ব্যথা কেন ঘুরে ঘুরে বেড়াবো, হাত পা নেই, ব্যথা হয়েছে, ব্যথা থাকবে, এ তো ঘুরে ঘুরে বেড়ায়, আমি আপনাকে কি বলবো? আজ পায়ে তো কাল মাথায়। হোমিও ডাক্তার হেরিং সব কিওর বলো, তাহলে আপনার তো ঘাড়ে ব্যথা ছিল, এখন তো কোমরে গেছে, তো ভালো লক্ষণ। আর ভালো লক্ষণ ওদের পরে পায়ে, তারপরে গোড়া দিতে যাবে, তারপর আবার মাথায় উঠবে, কিসের ভালো লক্ষণ? ও আবার একটু হোমিওপ্যাথি জানে, আপনি যে ভেবেছিলেন বোকা বানাবেন হেরিং স্লা দিয়ে, সে আর হলো না। হেরিং তো আগেই পড়ে গেছে আপনার থেকে, ও আপনার থেকে বয়স বেশি, বলে না যাচ্ছে সাহেব, ও সেই জিনিস নয়, ও শুধুই উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, নিচে থেকে উপরে, উপর থেকে নিচে। আপনার বিদ্যা শেষ, তার মানে ডাক ঠিক হয়নি, হেরিং করেনি, সাপোর্ট করেনি, স্যাটিসফাই করেনি। এই ঘুরে ঘুরে বেড়ায়, বাবা মায়ের ছিল না, দাদির ছিল। Then you have to prescribe, you must have to prescribe হাইড্রোফোবিন। যদি বাড়ে দৈহিক কষ্ট, যাবেন আপনি 50 সেন্টিসিমালে, 200-এ, তারপরে আবার এগোবেন। আর যদি মেন্টাল সিমটম বাড়ে, খিটখিটে হয়ে গেছে, রাগ বেড়ে গেছে, ফেলাচড়া করছে, ভাঙাচড়া করছে, তাহলে যাবেন আপনি 50 মিলিসিমাল 0.1। কিন্তু ফার্স্ট প্রেসক্রিপশন ইউ হ্যাভ টু, একটা কথা, উইথ ডিউ রেসপেক্ট টু ডক্টর কেন্টের যে 12টা অবজারভেশন আছে, 1 নম্বরে এবং 2 নম্বরে বলা হয়েছে, যেখানে প্যাথোলজি, গ্রেভিং প্যাথোলজি, প্লিজ ডোন্ট প্রেসক্রাইব হায়ার পোটেন্সি। স্যারেও বলেছেন যে আমি সশস্ত্র নিগ্রহের সঙ্গে থাকতে না রাত্রে রাজি আছি, কিন্তু যারা কথায় করে হায়ার পোটেন্সি দেয় তাদের সঙ্গে রাত কাটতে রাজি নই। স্যার বেশ থাকলে আমি বলতাম, স্যার মেডিসিন যদি মিনিমাম হয় তাহলে গ্রেভিং প্যাথোলজিতে কোনো দোষ করবে না, কারণ হার্টের প্যাথোলজি নিয়েও যারা রয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে, এবং তারা ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার আমার থেকে সিনিয়র, স্যারদের বয়সী হবে। ওই সময় উনি 78 সালে পাস করেছেন, তাহলে আপনাদের সময় বলেন। তো সেই মানুষটি উনি রিটায়ার করেছেন মেডিকেল কলেজ থেকে, সরি হসপিটাল থেকে, সরকারি হসপিটাল থেকে। উনি আসেন কলকাতার হসপিটালে, অনেক ওনার আসতে 12 ঘন্টা সময় লাগে গাড়িতে, উনি আসেন রেগুলার ক্লাস করতে, সেমিনারে তো আসেনি, সুযোগ পেলে ক্লাসও আসেন। তো ওনার বন্ধুরা, ওনার কলিগ, ওনার সমগোত্রীয় ডাক্তাররা বলেছিলেন, তুমি ওখানে যাও কিসের জন্য, ও কি বোঝে? উনি বললেন, ও বোঝে না বলে যাই, ও বুঝলে যেতাম না, মজা করে বলতে। কেন? ও বোঝে না যা তোমরা বোঝাও, ওটাও বোঝে না।
ও বোঝে না, ও যেটা বোঝে সেটা তোমরা বোঝো না বলে আমিও গাই যাই, আর তোমরাও যা বোঝো আমিও তা বুঝি, ও তা বোঝে না। সেই জন্য কথা হলো ওনার রয়েছে ডায়াবেটিস, ওনার রয়েছে হার্টের প্রবলেম, উনি কিন্তু সিএম খেয়েছেন। আমি জিজ্ঞেস করেছিলাম এর আগের ক্লাসে, উনি এই ক্লাসে আসেন, আগের ক্লাসে তো আমি ওনাকে দাঁড় করিয়েছিলাম, যারা উপস্থিত ছিল তারা দেখেছে, উনি বলেছিলেন না আমার হার্টের প্রবলেম সিএম খেয়ে আমার কোনো প্রবলেম হয়নি, বরং আমি আগের তুলনায় ভালো আছি। ওনার চলাফেরা একটা কষ্ট ছিল, ডায়াবেটিস জনিত কিছু নিউরোলজিক্যাল প্রবলেম ছিল, যাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, সেগুলো থেকে উনি অনেকখানি ভালো আছেন। এবার তো দেখা হয়নি, জানা হয়নি লেটেস্ট উনি কেমন আছেন। তবে আপনারা ব্লাইন্ডলি নয়, কালকের আলোচনা শুনুন, যদি মনে হয় এর মধ্যে কোনো বিজ্ঞান আছে তাহলে আমাকে ব্লাইন্ডলি ফলো করবেন, আর যদি মনে হয় এটা বিজ্ঞান নেই, আমার নিজের বাবার সম্পত্তি, দেন ডিক্লাইন ইট। তো আমরা বলছিলাম বাচ্চার কথা, তারপরে বললাম একই সঙ্গে আমরা তিনটে রূপে স্যারের কথা মেনে বোধ হয় ঠিকঠাক কি হয়েছে স্যার, সাইটোসিস, সিফিলিস, টিউবারকুলার এন্ড পোস্টামিস, একটা উদাহরণ দিয়ে এত কিছু হয়েছে স্যার। তো ফলে আমার মনে হয় না স্যার অখুশি হবেন। স্যার তবু বলবো কোথাও কোনো ত্রুটি পেলেই চেপে ধরবেন, যদি মনে হয় এটা বিজ্ঞানের বাইরে। আমার চেপে ধরা না, আমার হলো সেটা আরো স্যার যদি আমি কিছু স্লিপ অফ দ্য টাং, আমি কম জানি, কোন পদ্ধতি করলে জানতে পারবে, আমরা জানতে পারবো সেইটা, অন্য কোনো ব্যাপার না। এটা আসলে আমি বলতে তাহলে না, কিন্তু আমার এই সাথে আমি একত্র ব্যবহার জন্য বলতে ঠিক স্যার, কারণ আপনি আমি ওই অর্থে বলিনি স্যার। ডায়াবেটিস বলতেছেন, আমি যদি টিউবারকুলার ডায়াবেটিস কি সেটি না জানি তাহলে কিন্তু হবে না, কারণ আপনার যে লেভেল আছে আমাদের লেভেল তো সেটা না। তাহলে আমাকে আগে বুঝতে হবে টিউবারকুলার ডায়াবেটিস। স্যার আমি আপনি কিনা দেখ জিজ্ঞাসা করেন, কারণ আমি কলেজে পড়াই, আমি বুঝতেছি আপনার লেভেল এখন অনেক উপরে। স্যার আমি কিন্তু ওইখানে আমি এই জন্য আমি বলবো, আমার ইয়েতেই বলবো যে এই লেকচারের শোনার আগে টোটাল মাইজমের উপর আপনাদেরকে একটা লেকচার দিতে, আর না হলে টোটাল মাইজম যখন দখলে না আসবে এই লেকচার পূর্ণপূর্ণতা হজম করতে পারবে। স্যার কিন্তু আমি যে আপনাদের আর এটা অনেক হাই থটের তো কম্পারেটিভ ডিসকাশন ওই জন্য তো করছি স্যার, একটা বাচ্চাকে দিয়ে সেটাই ওইটাই। এই যে এখন দেখেন আমার আমি যেটা বুঝতে সবাই ঠিক আছে স্যার, আমি ডায়াবেটিসটাই একটু বলি তাহলে। ওইটা না হলে বুঝবে না, ঠিক স্যার। ওইটা না হলে আরে স্যার অসংখ্য মায়াজমের উল্লেখ হয়েছে, ক্যান্সার মায়াজম, টাইফয়েড মায়াজম ইত্যাদি ইত্যাদি অসংখ্য, কিন্তু হ্যানিম্যান সাহেব, কেন সাহেবের আমল থেকে মায়াজম তিনজনের জন্যই ছিল। শরীর মায়াজম, যেটা শুধু আমাদের ভাবনা চিন্তা আর অভিব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপরে এলো সোরার সঙ্গে এবার হচ্ছে সিবিলিক মায়াজম, যেখানে এই ভাবনাটা, আমি সংক্ষেপেই বলছি যেহেতু আরো কিছু বলবার রয়েছে। আজকে কতক্ষণ আলোচনা হবে, ক ঘন্টা হাতে সময় আছে? বাজে কত? ও ঘড়ি সামনে 3:30 বাজে, ঠিক আছে। সোরাকে শিখেছিলাম তার ভাবনা চিন্তা আর অভিব্যক্তি, ঠিক এমনি করে যে সোজা কথায় শোনা হয় সিবিলিটিক মায়াজম। আমি আমার ধ্যান ধারণা দিয়ে সিবিলিটিক মায়াজমকে শৈশব থেকে কৈশোর, যৌবন, বার্ধক্য পর্যন্ত একটা ওয়ার্ড দিয়ে বলবো। সেই ওয়ার্ডটি একটিমাত্র ওয়ার্ড, সিবিলিটিক মায়াজমকে বুঝবো আমরা শৈশব থেকে কৈশোর, যৌবন পেরিয়ে বার্ধক্য পর্যন্ত। সেই ওয়ার্ডটি হলো অ্যাঙ্গুইশ। যেমন করে টিউবারকুলার ডায়াবেটিস, আমি আসছি একটু পরে টিউবারকুলার ডায়াবেটিস কি, ঠিক তেমন করে আমি এই যে সিবিলিটিক মায়াজম, এই সিবিলিটিক মায়াজম আমরা যেমন শরীর মায়াজম, কেন বলেছেন এক জায়গায় শরীর মায়াজমের ব্যাপ্তি এতটাই, আমি মনে করি, কেন বলছেন, আমি মনে করি মেডিকেল কলেজে এটা একটা সাবজেক্ট হওয়া উচিত। সেটা আমি ছোট্ট কথায় বলেছি, ভাবনা চিন্তার অভিব্যক্তি, স্যারের কথাই নিয়েই বলেছি। ঠিক তেমন করে সিবিলিটিক মায়াজম, এরা একটা শব্দের সঙ্গে ঘোরাফেরা করে, সেই শব্দটা হলো অ্যাঙ্গুইশ। তাহলে এবার কথা ওঠে, কি এই অ্যাঙ্গুইশ, কি আছে এই অ্যাঙ্গুইশের মধ্যে? অ্যাঙ্গুইশ সিবিলিটিক মায়াজমের সঙ্গে কিভাবে রিলেটেড? সিবিলিটিক মায়াজমের একটা কথা হলো ধ্বংসাত্মক মায়াজম, ডিস্ট্রাকটিভ মায়াজম।
এরা কেমন? এরা অতীত থেকে কোনো শিক্ষা নেয় না, ভবিষ্যতের জন্য কিছু ভাবে না। কি বলে, খোকা তোমার কিন্তু পরীক্ষা এগিয়ে আসছে, বেশি কথা বলো না, পরীক্ষা তুমি দেবে না আমি দেবো, গতবার তো ফেল করলি, বড় বড় কথা বলছিস। ঠিক আছে ঠিক আছে, এবার দেখে নিও। তাহলে অতীত থেকে কোনো অভিজ্ঞতাও নিল না, ও ফেল করেছে, তা সত্ত্বেও মাকে বড় বড় কথা বলছে। আর মাও সুযোগ পেয়ে গেছে, বড় কথা বলছিস কেন, ওবার তো ফেল করলি, ছোট সঙ্গে পড়ে লজ্জা করো না, চুপ করো তো, চলো মা বাবা চলে। কেন এসব ঝঞ্ঝাট ভালো লাগে না, যখন যাও সেটা দেখাবে, এত আগে তো ভাববার কি আছে। এই সিমেটিক মায়াজম কেন এমন হয়? এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ ফিনোমেনা, ডিস্ট্রাকটিভ মায়াজম। এই ডিস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি ব্রেনের হয়, ব্রেন সেলগুলিতে হয়। তাই এরা এভাবে যে আমাদের ব্রেনের যে নিউক্লিয়াসগুলি অতীত থেকে শিক্ষা নেওয়ায়, ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা করায়, সেইভাবে বর্তমানের কাজকর্মকে ঠিক করে, এই ব্যাপারটা তার মধ্যে থাকে না, নষ্ট হয়ে যায়। সিমেটিক মায়াজম ধ্বংস করে দেয় এই অভিব্যক্তি, এই মানসিকতাকে। তাই তো বলা হয়েছে ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ মায়াজম। সেই জন্য এরা অতীত থেকে কোনো শিক্ষা নেয় না, ওরা শুধু একটা কথা বলে, যখন যা হবে সেটা নিয়ে ভাবা যাবে। এত আগের থেকে কি ওকে আকাশ বাইক করেছে দেখেছিস, সব কিছু ধান টান দুল, পাগল আছো? কোথায় মেঘ আর কোথায় তুমি? এখন বৃষ্টি এখন অনেক দেরি আছে, যখন আসবে তখন দেখা যাবে, তখন ভিজে যাবে, তুই কি করবি? বেশি কথা বলো না তো, আমি অন্তত পারবো না। আগের দিন তো সব ভিজে গেছিল, কি করেছি? আর আগের দিন আজকে ভিজবে না, দেখলেন তো? ডিস্ট্রাকটিভ মায়াজম। অতীত থেকে কোনো শিক্ষা নেয় না, ভবিষ্যতের জন্য আগাম প্ল্যান করে না, এই একটা কথা। এই প্ল্যানিং ওর জীবনে বলে কিছু নেই, প্ল্যানিং। খোকা কি করছিস? ওই যে ছেলেটা বলে গেল, তোর বন্ধু বললো এখন আমি অঙ্ক করছি, দুদিন অঙ্ক করবো, তারপরে আমি সায়েন্স সাবজেক্টগুলো ধরবো, সঙ্গে রাতে বাংলা আর ইংরাজি 2 ঘন্টা করে নেবো। তুই কি করছিস? আরো একটা পাগল আছে, কবে পরীক্ষা তার নামে ঠিক আছে, অঙ্ক করতে ভুলে যাবে, তোর মতো নাকি ও? তুমি বেশি কথা বলবে, তুমি এক্ষুনি চলে যাবো, যা। কথা হচ্ছে কোনো বার্ডেন ও জীবনে নেয় না, আসলে নেয় এই কথাটা হবে না। ওরা হচ্ছে ডিস্ট্রাকটিভ মায়াজম, ব্রেনের এই নিউক্লিয়াসগুলোকে প্যারালাইজ করে দেয়, তাই সব নিয়ে ভাবনা নেই, যখন যা হবে দেখা যাবে। দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গুইশ মেন্টালিটি। অ্যাঙ্গুইশ শব্দটা হলো শুধুমাত্র বর্তমানকে নিয়ে ভাবনা। তুই যে এইভাবে বৃষ্টি ভিজছিস, এই সবে জব থেকে উঠলি, জবে হয়েছিল এখন চুপ করো, আমি খেলতে যাচ্ছি, এই হলো। আমি চা খাবো না, আমি জল আছে। এই অ্যাঙ্গুইশ আমি ছোটবেলায় কিভাবে ইউজ করবো? অ্যাঙ্গুইশ শব্দের মানে কি? অ্যাঙ্গুইশ শব্দের মানে হলো what patient is experiencing at once. It is a sort of discomfort which is experiencing patient at once. এখন কি হচ্ছে সেটা বলো, গতবার ফেল করেছো তো কি হয়েছে, এবার কি করবে তাই বলো। তুমি শুধু এখন নিয়ে ভাবে, কারণ ডিস্ট্রাকটিভ মায়াজমকে ভাবতে দেয় না। এবার প্রথমে শৈশব থেকে যায়, অ্যাঙ্গুইশ ছোটবেলাটা কিরকম, ওকে কে নিয়ে যাচ্ছে, কিভাবে ওর খাবার আসবে, এসব নিয়ে কোনো চিন্তা নেই। যখন খাবো তখন দেখা যায়, এখন তো মা পেট ভরে দুধ খেয়ে দিয়েছে। তাই সিমেটিক বাচ্চারা মা যদি একবার পেট ভরে দুধ খাইয়ে দেয়, যেখানে খুশি যার সঙ্গে খুশি ঘুরে বেড়াচ্ছে। এখানে ঘোরাটা বড় কথা নয়, আমি তো সিমেটিক আয়োজন বলছি, তাই আমি ঘোরার ব্যাপারটাকে নেবো না। মা যেই মুহূর্তে পেট ভরে গেছে, পেট ভরিয়ে দিয়েছে, মানে এখনো পেট ভরা, মা বলছে সব ঠিক সময় দিয়ে যা, রক্ষী দিয়ে কষ্ট হবে। কিন্তু বাচ্চা তার কথা বলতে পারে না, বাচ্চা মনে মনে এটাই বলতে চায়, যখন খিদে পাবে তখন দেখা যাবে তুমি ছাড়ো দাও, তুমি যখন কাজ করবো আমি যাই, ও এটা বলতে চায়। আসল কথা হলো সিমেটিক মায়াজমের প্রিডমিনেন্ট যদি হয়, তখন বাচ্চারা এই মা আর কাকিমা, জেঠিমা, মাসিমা, দাদিমা এসব নিয়ে ভাবে না। ও মনে করে, এটা ওর মনের কথা। আপনি যদি কখনো মনের কথা পড়তে পারেন তো দেখবেন ও বলবে, আরে ভাই মা তো যা আছে আছে, মা ছাড়া তো অন্য কিছু নয়, তো ঠিকই আছে, চলো। কিছু ভাবে না, কিচ্ছু ভাবে না, কারণ ভাবনার জন্য যে নিউক্লিয়াস দায়ী, ডিস্ট্রাকটিভ মায়াজম সেইখান থেকে প্যারালাইজ করে দিয়েছে। ইয়েস,
ড্রাগ যদি ঠিকঠাক দেন ওরা নষ্ট হয়ে যায়নি, আবার ও ভাবনা ফিরে আসবে। এই জন্য কখনো কখনো প্রেসিডেন্ট এসে বলে, আচ্ছা ডাক্তার কি হলো বলুন তো, আমি তো হত মাল খেতাম, হঠাৎ কি হলো আমার তো মাল তো আমি ভাবতে পারছি না। আমি সে বন্ধুকে কাল তাড়া করেছিলাম জানেন, বলুন তুই পাগল হয়ে গেছিস, তুই যদি ভালো মাল নিয়ে না বিদেশি আর তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। বলে আগে বাড়ির বাইরে গিয়ে কথা বল। আমি এরকম কেন বললাম, আমি তো কেটে গিয়ে আনলাম আর আমি ওকে তাড়িয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি কি হলো, যে পার্টটা প্যারালাইজ ছিল, ব্রেনের যে নিউক্লিয়াসটা প্যারালাইজ ছিল, সে কিন্তু জেগে উঠেছে আর প্যারালাইজ নেই। তাই ওর মধ্যে একটা বিবেচনা কাজ করেছে, এই মাল খাওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু সিপিডিং মাঝে আপনি যদি বলেন, আপনি তো বলবেন না, কারণ আপনার পয়সা তো আমি মাল খাই না, আমার বাপের পয়সা আছে আর আমি আয় করি, আপনার বলার কে? ফলে আপনি কিছু বলবেনই না। হয়তো আপনি উপদেশ ছেলে বললেন, মনে মনে হাসবে, সেটা নিজেই হয়তো মাল খায়, আমাকে মাল খেতে কেন অত চার চার ধরেন সেটা না। আমি তো বাড়িতে দেখছি না কোন কোম্পানির মাল খায়, আচ্ছা কেন অত কিছু ভাবে না, মাল খেলে কি হয়, মস্তি আনন্দ হয়, গাছে ভালো ঘুম হয়, সকালে উঠে ভালো পায়খানা হয়, কি দোষ? ওরা যেদিন না খায় সেই তো দেখেছি সমস্যা হয়, পরে ক্ষতি হবে, ক্যান্সার হবে, পরে তো সেও ডাক্তার বলবে, আমিও বলবো, তার আবার কি পরেরটা বড় দেখা যাবে। দেখলেন সব ক্ষেত্রে অ্যাঙ্গুইশ, বাচ্চারা অ্যাঙ্গুইশ শুনলেন। আচ্ছা আমি ছোটবেলা একটু বলে দিই, ছোটবেলা না, বাচ্চা মোবাইল টিপছে অথবা বাচ্চা মাঠে খেলতে যাচ্ছে, মা বললেন তোর 7 দিন পরে পরীক্ষা, তুই খেলতে মাঠে যাচ্ছিস, অথবা বললেন সেই মোবাইল দিচ্ছিস যে তো পরীক্ষার কদিন আছে বলতো, পরীক্ষা আমি না তুমি দেবে, বড় কথা বলতে শিখেছিস না, বললাম পরীক্ষা আমি না তুমি, তোর পরীক্ষা কিন্তু আমার ঘুম আসছে না, তোর জাগিয়ে দিকে দেখো, আমাকে জাগিও না। কই ও তো বললো না, ঠিক আছে, কিন্তু আমি অন্য মায়ের মানছি না, তাহলে কি বলতো আমি পরে আবার বলবো। তো আমি আগে এটাই ক্লিয়ার করি, তাহলে ছোট বাচ্চা যাত্রা করে চলে গেল, কারণ এই বিবেচনা নেই যেটা মা নয়, কখন খাবার পাবো না পাবো, কোথায় নিয়ে যাচ্ছে, কি যাবে কিনা মা। একটু বড় হলো, ও খেলতে যাচ্ছে, মা বললো পরীক্ষা আছে, কিছু ও আর একটু বড় হলো, ও কি বলে বন্ধুর সঙ্গে ঘুরতে যাচ্ছে, কিছু মাথায় নেই গিয়ে এখন ঘুরতে যাচ্ছি, আমার পড়াশোনা কি হবে, কি আমি খেলতে যাচ্ছি, এখন তো ক্লান্ত হয়ে যাবো, রাতে এসে ঘুম পাবে, পড়তে পারবো না, পরীক্ষার সামনে কিছু মাথা পাবে। আচ্ছা এবার চলো না, আর একটু বড় হচ্ছে, এবার কি হলো, স্ত্রী বললেন কি গো মেয়েটা তো বড় হচ্ছে, তুমি ওদের বিয়ের কথা কিছু ভাবলে, ছেলেটা একবার বড় ক্লাসে উঠবে, যতদূর জানি তোমার তো ব্যাংকে কিছু নেই, একদম আমার কানটা খারাপ করবে না, কিন্তু মাথাটা গরম করবে না, আসলে তো কোন কাজটা তুমি করেছো, সবই তো আমাকেই করতে হয়, সে শুধু ধার করে করো, সে ধার সত্য করতে হয়, তখন কত কিছু কষ্ট করতে হয়, খাওয়া দাওয়া কমাতে হয়, ইত্যাদি ইত্যাদি, আগে থেকে ভাবলে কি হয়, ওসব আমার দ্বারা হবে না। মেয়ের বিয়ে যখন দেওয়ার আছে, আমার সব ভাবনা আছে, দেখা যাবে কি ভেবেছো বলো, আবার মাথা গরম করতে আসলে ভাবি, মেয়ের বিয়ে নিয়ে ভাবে, কারণ ও জানে যা বিয়ে যা হবার তা ঠিকই হবে, ওসব নিয়ে আমাকে ভাবার দরকার নেই। ছেলের পড়াশোনা, ছেলে কোন ক্লাসে পড়ে, 5-এ পড়ে, এখন ভাববার কি আছে, দুদিন পরে কলেজেও যাবে, পরে মাধ্যমিক পাশে কলেজে যাবে, যখন কলেজে যাবে তখন কলেজে যদি আসতে যায় তখন আমাকে বলবে, আরে আগে থেকে তো তৈরি হতে হয়, কি তৈরি এটা, আবার ইংলিশ, এবার ছিল আর একটু বড় হয়ে গেছে, এইবার হচ্ছে সত্যি সত্যি মেয়ের সম্বন্ধ আসছে, ভালো ভালো সম্বন্ধ, মায়ের তো ভীষণ একবারে পাত্র দেখে পছন্দ, কিন্তু পাত্র বিরাট কোয়ালিফাইড, তো সেই সব কিছু নাই মানিল, কিন্তু একটা অনুষ্ঠান করে বিয়ে তো দিতে হবে, সোনার গয়না যা আছে মায়ের কাছে, মা হিসাব করে যে আমার সব দায় দিয়ে দিলাম, একটা মেয়ে সব দিয়ে দেবো, কিন্তু সেই যে অনুষ্ঠানটা করবো নিম্নতম অনুষ্ঠান, সেই টাকাটা কোথা থেকে আসবে, যতদূর জানি আমার স্বামীর কিছু নেই। কি গো সম্বন্ধ এসেছিল, আমার ঘুমের টাইম বিরক্ত করো না, কখন বলবো, কালকে বলো, এখন চুপ করবো, সবাইটা বেরিয়ে গেল, আবার রাতে বলতে গেছে, বললো তুমি কি আমার পাগল করবে, কখন বলবো, বলতে আমার নাশাও হয়ে যাবে, অ্যাঙ্গুইশ আবার। এবার চলুন, এবার বয়স হয়েছে, নিজের তো পয়সা ছিল না, বন্ধু হজ করিয়ে এনেছে, ভালো টাকা দেনা হয়েছে, হজ থেকে এসে তো দান ধান করতে হয়, হয়তো বটে, তো দান ধান করেছে, তো দান ধানের পয়সা আটকে ধরিত হজে গেছিল, তো নিয়ম মেনে কিছু বেচা কিনা করে, তো যাই হোক কিছু দান ধান করেছে, তা
বউকে তো সব বলেনি, ওকে কি বল, তুমি লার্নারদের পয়সা পেলে কোথায়, আবার মানাগান করছো। কিন্তু ও যে বিক্রি করে লার্নার করছে সে আর বলে। তারপরে মসজিদ থেকে এসেছিল লোকজন, বললো হাজি সাহেব কিছু আমাদের মসজিদের জন্য, বললো হয়ে যাবে যাও। বউ বললো তুমি যে বললে হয়ে যাবে, কোথা থেকে দেবা, আর এখন দিচ্ছি আবার। এরা ডিস্ট্রাকটিভ মাইন্ড, এই ভাবনার এই নিউক্লিয়াসটা প্যারালাইজ করে দেয় সারা জীবনের জন্য, যতদিন না পর্যন্ত আপনি অ্যান্টিসিপেটিং কোনো ড্রাগ দেবেন ততদিন, এবং সেটা আবার দীর্ঘক্রিয় গভীর স্ট্রং হতে হবে। বিভিন্ন ড্রাগ ইউজ করে খুব একটা ফুরসত কিছু পাইনি, তাই সিপ্রিনামকে আঁকড়ে ধরেছি, মার্কুরিয়াসকে নিরাশ করেছে, সাময়িক আরাম দেয়, তার বেশি নয়। কিন্তু সিপ্রিনাম আপনি যদি ইউজ করেন, এই যেখানে অ্যাঙ্গুইশ ছিল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু মজা আছে, মজা। ধরুন দীর্ঘদিন গাড়ির ব্যথায় উঠতে পারেনি, রোগীর বাড়ি থেকে খবর গেল, ডাক্তার আপনি কি দিয়েছেন, আমার দাদিমা ও বাড়ি থেকে এসে গল্প করছে, আমি এসে শুনি। দাদিমা তো এতদিন শুধু কাকাটা শুনতাম, এখন শুনতে পাই দাদিমা নেই ঘরে। মাকে বললাম দাদিমা কোথায়, বললো ওই তো বাড়ি, শুনতে পাচ্ছিস না, ওটা গেল কি করে, বললো কে জানে, যা তো একটু, না কেউ নিয়ে যায়নি, একা একা চলে গেছে। কিন্তু প্রমাণ করতে হবে তার আগে anguish was present in every step of life, then you have to describe, otherwise no. আগে তো এরকম ছিলাম, এখন তো অন্য পাল্টে গেছে, হবে না। জীবনের পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অ্যাঙ্গুইশ কথাকে স্যাটিসফাই করতে হবে। until and unless anguish word is satisfied, you can't prescribe Suriname. So very lengthy process. না, মজা আছে, মজা। জ্বর, আচ্ছা তো প্রতিবারই তো আপনি বললেন এসিতে থাকলেই আপনার জ্বর হয়, এসিতে থাকেন কেন? এত কি যে বলেন, এই গরমে এসি ছাড়া তারপর তো অসুখ হয়। আর অসুখ আপনার কাছে আসি তো আগে থেকে ব্যবস্থা নিলে কি হয়? কি বলছেন, আপনি তো আছেন, জ্বর হলে আপনি বুঝবেন। উমা শরীরও জ্বরে কষ্ট পাচ্ছে, ডাক্তারকে বলছে আপনি বুঝবেন। দিস ইজ অ্যাঙ্গুইশনেস and this is split myelin, that distractive one. আর ইউজ করুন, আর মজা দেখুন, আর এনজয় করুন, বন্ধুদের ডেকে পার্টি দিন, তো স্প্লিটিং মাইলন। পোটেন্সি সব ক্ষেত্রে একই কথা, সিএম দেবে। কিন্তু যদি ফিজিক্যাল অ্যাগ্রাভেশন হয় 200, মেন্টাল অ্যাগ্রাভেশন হয়, তার তো আর্দ্রতাও 8-9টার মধ্যে ঘরে ফিরে আসতো। আপনার 11টা পেয়েছে, এখন ঠিক ঠিকানা নেই, আরো দেউলি হয়ে গেছে, ও কি করছে কোনো খেয়াল নেই, তো এবার 50 মিনিটের সময় যেতে হবে। কিন্তু কথা হলো অ্যাঙ্গুইশ এই শব্দটা, এর মানেটা স্যাটিসফাই করতে হবে জীবনের প্রত্যেকটা স্টেপে, since birth till today you have to satisfy this very word anguish. ঠিক যেমন করে কসমোপলিটান, তেমন করে অ্যাঙ্গুইশ। কসমোপলিটান is the identity of tubercular disease. ও পর্টিকুলারলি আমি বলবো এবার। আর ওখানে সিম্পটিক মায়াজম, ডিস্ট্রাকটিভ মায়াজম, ওখানে শরিক মায়াজম, শুধু ভাবনা চিন্তার মায়াজম, ভাবনা চিন্তার উদ্ভব। আচ্ছা স্যার, আমরা হাউসে জিজ্ঞেস করবো এই সোনা আর সিভিলিস কিছু বুঝেছি কিনা, তো তারপর আমরা টিউবারকুলারে যাব। সোরা সম্বন্ধে প্রশ্ন করা হয়েছিল, আমাকে জবাব দিয়েছি। এবার সিম্পটিক মায়াজম নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি তৈরি। বিভিন্ন মিশ্র মায়াজমের কারণে রোগী সৃষ্টি হয় বা রোগ সৃষ্টি হয়। এখন সিপিলিটিক যে ক্যারেক্টার আপনি বললেন, এর সবগুলোই কি সিপিলিটিকে যে অ্যাঙ্গুইশ থাকবে, না অন্যান্য সাইকোটিক বা অন্য কিছু? স্যার বাকি আমি মিলে নিয়েছি, বলছি। আর কিছু স্যার ভালো প্রশ্ন করেছে। সিম্পটিক মায়াজমের মূল কথা হলো অ্যাঙ্গুইশনেস মেন্টালিটি। যেমন কসমোপলিটান মেন্টালিটি টিউবারকুলার ডায়াবেটিসের জন্য, ডাকের কথায় পরে আসছি, এর তেমন অ্যাঙ্গুইশনেস। সেই জন্য আপনি অতীতটাকে মন থেকে মুছে দিয়ে বর্তমানটাকে ধরুন, তাহলে বেশি আনন্দ হবে। আচ্ছা, ওনারটা শেষ হয়ে যাক। বর্তমানে তো সে খুব ভালো হয়ে যাবে না, সিপিলি না বলুন। সিপিলি
না, আমি বলছি যে আপনি যে অতীতে যে ধারণাটা নিয়েছিলেন আমার লেখা থেকে, সেই আইডিয়াটাকে আপাতত ভুলে যান। হ্যাঁ, আপনি তার একটা প্রশ্ন বলা, আজ থেকে ধরেন আমরা 2 বছর আগে আপনার আগের একটা ধারণা পাইছি, কিন্তু 2 বছর পরে এসে আজকে আরেকটা ধারণা পাচ্ছি, তাহলে কি আবার 2 বছর পরে আরেকটা ধারণা পাবো কিনা? না, তাহলে আমরা যদি আরেকটা ধারণা চলে যায় তাহলে তো আমরা ঠিক 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 কথা হলো, আমি কিন্তু আজকে আলোচনার একটা মাঝখানে বলেছিলাম যে কার্বোবেস কার্বোনিমিলিস সোরা সিপ্লিনাম মেডোরিনাম টিউবারকুলিনাম ব্যাসিলিনাম ড্রসরা, এই যে কটা ড্রাগ এর আর কোনো পরিবর্তন হবে না, আলটিমেট জায়গায় পৌঁছেছে। কিন্তু হাইড্রোফোবিয়াম নিয়ে আলটিমেট কথা এবার আমি বলতে আসিনি, সোরেনাম নিয়ে আলটিমেট কথা এবার বলতে আসিনি। ভেরিফিকেশন, রিভেরিফিকেশন, রিভেরিফিকেশন না হলে আলটিমেট জায়গায় তো পৌঁছানো যায় না। যেগুলি পৌঁছেছি আমি সেগুলি এবার আপনাকে বলে গেলাম, কিন্তু এটাও বলে গেলাম হাইড্রোফোবিয়াম নিয়ে কিন্তু আমি আলটিমেট বলতে আসিনি এবার, সেটা কিন্তু ওটা গবেষণা পর্যায়েই রয়েছে। আপনারা সবাই মিলে আমাকে শোনাবেন আপনারা কি পেলেন, যে তথ্য আমি বলে গেলাম তার উপরে বেস করে পরবর্তী লেখা। মেডিসিনগুলো আমরা একটা বলে আমরা শুরুতেই 50 ml ব্যবহার করতে পারি কিনা, সিএম না দিয়ে 50 ml যদি শুরু করি স্যার। আচ্ছা, এটা একটা প্রসঙ্গ রইল, আপনি কাল যখন পোটাসি নিয়ে আলোচনা হয় একটু মনে করে দেবেন, আজকে পোটাসি নিয়ে ঢুকে পড়লে তাহলে বাকিটা হবে না। হ্যাঁ বলো স্যার, কসমোপলিটনে তো ফিজিক্যাল এবং মেন্টাল আলাদা আলাদা করে দিলেন, এই সিপিলিনামে তো এটা আলাদা করে দিলেন, কিছু আলাদা। অ্যাঙ্গুইশ শব্দটা শুধুমাত্র মেন্টালি বলা যাবে, ফিজিক্যালি আমি এখনো কিছু পাইনি। ওই ফিজিক্যাল কসমোপলিটন ওটাই খুঁজতে অনেক দেরি হয়ে গেছিল, ওটা খুব কষ্ট হয়েছিল। সিপিলিনাম তো বাকি থেকে যাচ্ছে ভবিষ্যতে, ভবিষ্যতের জন্য আপাতত ওইটুকুই থাকুক, প্রহ্লাদ দিয়েছে আমি দিয়েছি, তবে আমার মনে হয় না অ্যাঙ্গুইশ ব্যাপারটা থেকে আমাকে বেরিয়ে, আমি অনেক ভাবে ভেরিফাই করেছি, নিজে ব্যক্তিগতভাবে ছেলেদের দিয়ে, তাদের পেশেন্টকে দিয়ে, আমার পেশেন্টকে দিয়ে, ফলে অন্য জায়গায় পৌঁছতে হয়নি, পারিনি। ঠিক আছে, চলো আবার হবে। তবে একটা কথা, তোমরা এটা তো সবাই মানো, বসো বসো, বিজ্ঞান কিন্তু চলতে জানে, যা স্থবির হয়ে গেছে সে কিন্তু বিজ্ঞান নয়। সেই জন্য আমি কিন্তু প্রতিদিন পড়াশোনা নয়, শুধু ভাবনা চিন্তার মধ্যে থাকি। তাই আমি কাল কি বলবো আজকে জানি না ভালো করে। বিজ্ঞান চলতে জানে, কিন্তু সেটাকে মূল ধারণাকে বিকৃত করে নয়। হ্যাঁ, বেশ বেশ বেশ, তাই তো ওই উনি যে কথা বললেন না, ওটাও আমারই লেখা, এটাও আমি লিখেছি। কিন্তু ধারণাটার উদ্বর্তন হয়েছে, দেখা গেছে সব ক্ষেত্রে ভালো হয় না। হয়তো আমার কাছে চারবার সে কোথাও থেকে অ্যান্টিবায়োটিক ডাক পেয়ে গেছে, হতে পারে সেটা, তাই সে পরবর্তীকালে ভালো হয়ে গেছে, কিন্তু নাহলে এর ভালো হওয়ার কথা নয়। আর কোন সিফিলিস, সাইকোসিস আর টিউবারকুলাস, এর বাইরে কিন্তু আজকে বলতেন যে এই বেটা এইগুলো সমাজে করি, যা হচ্ছে হোক না। স্যার, র্যাবিস ভাইরাসকে তো আলাদা করে দিলেন, তাহলে কি স্যার এটা ওর আলাদা ডাইসিস? না না, বসো, ঠিক সময় হবে। আলোচনা হোক না দুদিন, এই সব বলে দিলে কাল করতে আসবে না। হ্যাঁ, আমার যেখানে সমস্যাটা হয় আর কি, এটা হলো সিপিলিনাম বা সাইকোসিস। না, এই বাপ আর একটু হবে না। সিপিলিনাম নিয়ে কি সমস্যা, পরে আলোচনা শেষ হলে তারপর আপনার সমস্যাটা শুনুন, আলোচনাটা হোক। আপনি আমি বলছি যে সাইকোসিস আর সিফিলিস বা সোরা, এটা তো একটা ধারাবাহিকতা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সোরা রোগের ধারাবাহিকতা, যেটা আপনি অ্যাঙ্গুইশ বললেন, সিফিলিস। এই যে ধারাবাহিকতা, সেটা যে বয়সেরই হোক বা যে কর্মী, যে পেশায় সে তার ধারাবাহিকতা যদি আমরা বুঝতে পারি যে এটা সিফিলিস, তাহলে আমরা ওইভাবে একটা ওষুধ দিই। আমি বলতে চাই যে সিফিলিসের যে আওতায় অনেকগুলো মেডিসিন আছে, হ্যাঁ, বা সাইকোসিসের আওতায় অনেক মেডিসিন আছে, সেগুলো তো আপনাকে তাকে ঢুকবেন না। আমি সেই কথাই বলছি যে সংক্ষেপে আমাদের, এই যে সংক্ষেপে আমি বলছি, সিমটম আমি বলছি না, আরো সংক্ষেপে বলে দেবো কাল। এখনো কিছুই বলে না।
একটা কথা বলছি। থেকে যে সিভিলিস যে ইয়েটা আসে কি রকম লক্ষণ আসছে হ্যাঁ স্যার, এক মিনিটটা স্যার পুলিশে কি পাবো স্যার? মানে উনি যেটা বোঝাতে চাচ্ছে যদিও আমরা এখন বাকি মায়ের শিখিনি, তবু স্যার একটু আগেই বলে ফেলেছেন, তবু একটু বলে নি, পরে আবার বলবো। মিক্স মায়োজম, তার মানে তার মধ্যে সোরা রয়েছে, তার মধ্যে সাইকোসিস রয়েছে, তারপরে সিফিলিস রয়েছে, টিউবারকুলার রয়েছে। তার যে মূল মানে নিউ ফাইন বুক হাউস আছে, ওখানে পড়ে। বাংলা বাজারে ওদের ওখানে পড়ে। তাদের বাবা মা মাটি, মানে ফল গাছ মাটি, এই তথ্যের উপর ডিটেলস লেখা হয়েছে এই বইটাতে, এই ম্যাগাজিনটাতে। এই ম্যাগাজিনটাতে লেখা হয়েছে কার্বোভেজ নিয়ে ডিটেলস। এই বইটাতে লেখা হয়েছে কার্বো অ্যানিমেলিস নিয়ে 3টে চ্যাপ্টার আছে, ফিজিওলজি থেকে 2 চ্যাপ্টার, হোমিওপ্যাথি থেকে 1টা চ্যাপ্টার। তো যাদের এই ব্যাপারে আপনার আগ্রহ প্রকাশ করবেন, এই বই তো যথেষ্ট নেই, তো শিয়ালদার কাছে সেবাকেন্দ্র বলে একটা জায়গা আছে, যেখানে প্রতি তৃতীয় ইংরাজি ভাষার 3য় রবিবার ক্লাস হয়। আর মার্চ মাস এবং সেপ্টেম্বরে সেটাও কিন্তু প্রতি তৃতীয় শনিবার এবং রবিবার, এই 2 দিনের সেমিনার হয়। তো আপনাদের যেমন খুশি আসুন, যেটাতে খুশি আসুন। তবে আমি বলবো, আমি কদিন আছি আমি জানি না, যে কদিন আছি যা লেটেস্ট উপরওয়ালা আমাকে দেবে সেটা আমি লিখেও যাব, আলোচনাও করব। ক্লাসে আসুন, অথবা কমপক্ষে সেমিনারে তো আসুন বছরে 2 বার, এই কথা। আর আমার এই প্রতিটা সেমিনারে একটা করে এরকম ম্যাগাজিন বেরোয়, মানে আমার গবেষণালব্ধ জ্ঞান এর উপরে, যেমন এবারও বেরোতে যাচ্ছে এরকম কিছু। তখন আসুন, ক্লাসে আসুন, 3য় রবিবার প্রতি ইংরাজি মাসের আসুন, সেমিনারে আসুন, সেটাও প্রতি 3য় শনিবার রবিবার। ওখানেই থাকা, ওখানেই খাওয়া, ওখানেই লেকচার। সেটা আপনাদের দেশের মধ্যে জানাতে হবে বা টাকা পাঠাতে হবে, তা না হলে আমার প্রতি বছর পকেট থেকে প্রচুর টাকা যায়। কারণ সেমিনারে যা খরচা হয়, ডেলিগেট ফি 1,500 টাকা, ডেলিগেট ফি থেকে 50% টাকা ওঠে না। তো এতদিন পর্যন্ত আমার নিজের পকেট থেকে যেত, গত সেমিনার থেকে আমার পকেট থেকে 1 পয়সা যায়নি, হয়তো 10 পয়সা ঢুকতেও পারে। তো কেন যায়নি না, ছেলেরা আমাকে স্পন্সর করে, কেউ খাতা দেয়, কেউ পেন দেয়, কেউ বা আপনি সেমিনারের জন্য হলের জন্য যদি আপনি 1,500 টাকা আপনি সেমিনারে যাওয়ার জন্য দেন, আর হলের জন্য কমপক্ষে 500 টাকা দিয়ে দেন, তাহলে আপনার জন্য হলটা রইল আগাম। তা হোক, তবু আপনার দেশীয় দিন, বাকিটা আপনি পাবো না, কেমন? এই শর্তে আপনারা আসুন, আর সবার সহযোগিতায় এই কাজটা হয়ে চলেছে, ফলে এখানে লাভ লোকসানের কিছু নেই। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম ইউ আর। আপনি একটা বন্ধু বাড়ি বেড়াতে গেছেন, সাথে জবাবটা গল্প দিয়ে দিচ্ছি। বন্ধু বাড়িতে বেড়াতে গেছেন, তো রাস্তায় খুব একজন ভদ্রলোক, তার বেশভূষা, আপনি আপনার বন্ধুকে বললেন, আরে তো দারুণ রে, কোথায় থাকে? দারুণ কি বলছিস? চরম চরিত্র নষ্ট লোকটা, ওর ওই চেহারাটা হলে উপরে খোলস, আর লেখাপড়া তো ভালোই জানে মনে হচ্ছে, দেখে শুনে কথাবার্তা শুনে ইংলিশে কথা বলছিল। বললো মাধ্যমিক পাস কিনা আমি আজও জানি না, কিন্তু ইংলিশে জ্ঞান টুকু, শুধু ইংলিশ নয়, ও পৃথিবীর 4টে ভাষায় অনর্গল করতে পারে, লিখতে পারে কিনা আমি জানি না। আর হচ্ছে লোকটা মনে হচ্ছে বিরাট বড় লোক, ওর বাড়ি গিয়ে দেখ সুইচ ডাউন করছে। আর বললো তো সবই খারাপই বললি, তোদের কি কোনো গুণ নেই? গুণ কি বলবো বল, শুধু এইটুকু জানি, যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন ওর যে বন্ধু বান্ধবরা আছে, ও তো নিজের কোনো পয়সা করে নেই, বন্ধু বান্ধবকে ডাকে, ডেকে বলে, জানিস তো লোকটাই বিপদে পড়েছে, ওর মেয়ের বিয়ে হচ্ছে না, বা মারা গেছে, ওর খবরের জন্য বা শ্মশানের জন্য ওর এটা হচ্ছে না, তো সবাইকে নিয়ে গিয়ে লোকটাকে বিপদ থেকে মুক্তি দেয়। ভালো যদি বলিস এই একটা, আর বাকি সঙ্গে টাকা। আরে এটা তো বড় কথা, ও চরিত্র নষ্ট, ওর পয়সা থাকে না, ফুটানি করে, ও লেখাপড়া নেই, এইটাও গল্প করে, দিয়ে আমার কি দরকার? ও যে সমাজের কাজ করে, এটাই তো বড় কথা। হ্যাঁ, যদি বলিস তো ভালো। স্যার ওর মধ্যে অনেক কিছু ছিল, তার মধ্যে একটা প্রকট গুণ ছিল, আইডেন্টিটি, হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। তো আমাদের মধ্যে অনেক মানুষ থাকতেই পারে, সবার মধ্যে আছে,
কিন্তু ওটা আমার বিবেচনায় আমি কি পেলাম? রুগী আমাকে কি বললো? রুগী বলেছিল শোনো ডাক্তারবাবু, আমি আপনাকে বলতে পারি, আমি যদি লটারি আমি কাটি রেগুলার, যদি একটা লটারি বেঁচে চায়, 1 পয়সা পেটে খাবো না। পেটে গামছা পেতে হলো ওই টাকা দিয়ে আমি ঘুরে বেড়াবো, দেখবো পৃথিবীর কোথায় কি আছে। অনেক কথা বলেছিল, শেষ কথা কিন্তু বলে আমি লটারি টিকিট কাটি, টিকিটের যদি একবার বেঁধে যায় আমি দুনিয়া ঘুরে বেড়াবো। স্যার বলুন না, ওর মধ্যে কি আরো আয়োজন নেই? সব আছে, কিন্তু ও বুঝিয়ে দিল মেন্টালি প্রিডমিনেন্ট। সেই জন্য রুগী সবাই আপনার 20 আয়োজন নিয়ে, কিন্তু বলে দেবে আপনি যদি গানটা ঠিকঠাক রাখেন, কোনো কথা মিস করা চলবে না। ফিনিশিং এ ও স্পষ্ট হয়ে যাবে। ও কিন্তু ডাক্তারের কথা বললে হবে না, ওর বন্ধু, ওর প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী, আচ্ছা ভাই কি আছে, কত ঘোরাঘুরি কি দরকার, এত অভাব বাচ্চাদের গায়ে দেখছি। শুনুন, অভাব কার না আছে? আপনার নেই, আপনার আমারও আছে। তাই বলে মনটা আজ আছে দুনিয়ায়, কাউ থাকবো না, তো মনটা সব মিটাবো না, এটা কি কথা? আমি আপনার দিকে বিশ্বাস নেই বলুন। সেই জন্য আমি যদি চোর হই, আমি যতই ভদ্রলোক হই, একটা খুব শিক্ষিত একজন লোক, কলেজের প্রফেসর, কোনো বাড়িতে কখন বেড়াতে গেছে, তারপর ওখানে দেখলো কিছু পড়ে আছে, ও দরকার নেই, কিন্তু আচ্ছা ভাই তাহলে আসি, হ্যাঁ, কেন ওই নেওয়াটাই ওই ক্লেপ্টোমেনিয়া, এই চৌর্য বৃত্তি, কিন্তু লেখাপড়া ওকে বন্ধ করতে পারেনি। উনি একজন প্রফেসর, সেটা ওনার কোনো লজ্জা নেই, উনি চুরি করেন। ক্লেপ্টোমেনিয়া এবার খুঁজতে হবে এই ক্লেপ্টোমেনিয়া আর কার মধ্যে ছিল, আর কার মধ্যে ছিল কিনা। যদি থাকে তাহলে এক, যদি না থাকে শুধু আমি ওনাকেই বিচার করবো। কবে থেকে এরকম ওনাকে মাকে ডাকা হয়, অনেক মারা হয়েছে, আর হবে না কেন, বাপটাই ছিল এরকম। বাপ কত আগে হাইটে বলবে না, ওই যে ওর বাপটা, মা বললো তো হবে না কেন, ওর বাপটাই তো ওরকম ছিল। লজ্জায় মানুষের মধ্যে মুখ দেখাতে পারি না। আমার বাবা যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি, আর বিয়ে হলো প্রফেসরের সঙ্গে, তার এই স্বভাব। কাকে বলবো বলুন? আজকে আপনি চেপে ধরেছেন, তাই আমি বলতে বাধ্য হলাম। ছেলেকে আমি কি করবো? ছেলের জন্য কি আমাকে আত্মহত্যা করতে হবে? স্বামী মরেছে, বেঁচে গেছি আমি। কি বলছে মহিলা? স্বামী মরেছে, বেঁচে গেছে কিসের হাত থেকে? অপমানের হাত থেকে। তাহলে কি মানে আমার ছেলের জন্য আমাকে আত্মহত্যা করতে হবে? আপনি বলবেন না, বাড়ি যান, কাল থেকে ছেলে চুরি করবে না। যদি কেউ কিছু বলে আপনি আমাকে এসে বলবেন, সত্যি করবেন। বেচারা অসহায়, ও কি করবে? ও শরীর চুরি করে, ওর অসুস্থতা ওকে চুরি করতে বাধ্য করায়। আপনারা বলবেন স্যার ফালতু কথা বলবেন না, পেটে যদি খাবার না থাকে চুরি এমনি করবে, মিথ্যা কথা। মানুষ অভাবের দায় আত্মহত্যা করে, চুরি করে না। বড় লোকের অনেক আছে, তবু চুরি করে। অনেক বড় কোম্পানি, আমার বড় দাদারা ভালো বুঝবেন, অনেক বড় মিনিস্টার, শুধু একটা সইয়ের খোঁজায় 2 কোটি টাকা চলে গেল পকেটে, অ্যাকাউন্টে জমা পড়ে গেল 2 কোটি। মানুষের শুধু একটা সইয়ের জন্য, তাকে আমরা জীবনেও ধরতে পারি না। 10 টাকার জন্য একটা লোকটা আমরা পিটিয়ে মেরে ফেলি। সেই চুরি করার এই প্রবৃত্তিটা, মিনিস্টার তো কি হয়েছে? অসুখ অসুখ। একটাতে মিনিস্টার প্রফেসরে কি এসে যায়? আবার দারিদ্রতা এসে যায়? যায় না। দারিদ্রতার জ্বালায় আত্মহত্যা করে, চুরি করে না। আবার কারোর অভাব নেই, চুরি করে। সেটা এটা একটা অসুখ, এটা একটা কি বলবো, প্রিডমিনেন্ট কোনো আয়োজন হবে হয়তো বা, মাথার ভিতরে পাওয়া যাচ্ছে না, শুধু সে তার অভ্যাসটা যদি হয়। এবার আমরা এই ধরনের আয়োজনিক এই এর মধ্যে ফেলবো, বাকি কথা সিভিলের ভিতরে চলে যাবে। আরেকটা বিষয় স্যার, না স্যার চোরটা কাটা স্যার, হ্যাঁ বলুন। রোগ বাড়লে সে খুব চিকিৎসার জন্য ছোটে বিভিন্ন জায়গায়, রোগটা কমে গেলেই বাস, আর তার কোনো আমার বলা হয়ে গেছে। কেন ইংলিশ এটা রোগ বাড়লেও হবে, কিন্তু কি করলে রোগ বাড়বে না সেটা নিয়েও হবে না। আপনি তো